স্বাগতম সবাইকে দ্য স্টোরি টেলার্স প্রজেক্টের এপিসোড আর্থার ব্যাপটিস্ট মুক্ততে। পাপেট কিংবা বাংলাদেশের ভাষায় পুতুল নাচ, এটা অনেক পুরনো একটি শিল্প, প্রায় 4000 বছর পুরনো। এমনকি মিশরের ফারাওদের সমাধিতে পর্যন্ত পাওয়া গেছে কিছু ওয়্যার দিয়ে ম্যানুপুলেট করা হয় এরকম মাটির পাপেট। আর বাংলাদেশের পুতুল নাচ আমরা জানি অনেক বিখ্যাত, আমরা ছোটবেলায় সবাই মেলাতে দেখেছি। আর একটু বড় হয়ে আমরা টিভিতে দেখেছি মোস্তফা মনোয়ার স্যারের পাপেট। তো বাংলাদেশে পাপেটের চর্চা অনেক জায়গাতে হচ্ছে, কিন্তু হয়তো ঐতিহ্যটাকে ধরে রাখা ওনাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে একমাত্র টিকিট শো যে করে সেই পাপেট দল ঢাকা পাপেট থিয়েটারের পাপেটিয়ার মুক্ত ভাইয়ের সাথে আছি আমরা, আর্থার ব্যাপটিস্ট মুক্ত। তো আমার মনে হয় একমাত্র টিকিট শো করে, এটাই সবচেয়ে বড় পরিচয় বলা যায় যে আমরা এটার পরে। আর মুক্ত ভাই তো দীর্ঘদিন আছেন, আমরা সেই গল্পটাই শুনবো আজকে। মুক্ত ভাই ভালো আছেন? জি, আমি ভালো আছি এবং অবশ্যই আপনারা ভালো আছেন। আচ্ছা, যারা মুক্ত ভাই শুভাকাঙ্ক্ষী আছেন তারা শেয়ার করে দিন, তাহলে আসলে অন্যরা দেখতে পায়, কিংবা মুক্ত ভাইয়ের ফেসবুকে দিয়ে দেন। মুক্ত ভাই, আমরা আসলে একবারে প্রথম দিকের কথা আসি। আপনার জন্ম তো যশোরে। জি, আমার আসলে হোম টাউন কিংবা আমার বাড়ি যশোর, মফস্বল শহর যশোর একটা, কিন্তু আসলে যশোর কালচারালি খুব ডেভেলপ ছোটবেলা থেকে আমরা দেখেছি এবং আগের থেকেই, সেই ব্রিটিশ আমল যখন থেকেই হোক। তা যাই হোক, বেড়ে ওঠা আমার যশোর শহরেই, এবং একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা সাংস্কৃতিক বলয় ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশে ছিল সব সময়। ওই সাংস্কৃতিক পরিবেশটার মধ্যে দিয়েই এক ধরনের বেড়ে ওঠা। আসলে বাচ্চা শৈশবকালটা খুবই জরুরি, যে পরের ভিত্তিতে আপনি কি আমাদের একটু বলবেন যে কিভাবে আপনার যে যশোরের যে শৈশবকালটা, সেখানে সেটা কিভাবে আপনার পরবর্তী জীবনে কোনো সুবিধা করে দিয়েছে কিংবা ভিত্তি স্থাপন করেছে? জি, এইটা আসলে ছোটবেলায় তো একটা সময় দুরন্তপানা, খেলাধুলা, এইগুলোর সাথে সাথে আমাদের ছিল যে ছবি আঁকার একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হওয়া শুরু হলো। সেইটা যখন 7-8-এ পড়ি, তখন সিরিয়াসলি যে ছবি আঁকার জন্য ছবি আঁকা শুরু হলো ক্লাস 7 থেকেই। আমাদের যশোরে আসলে একটা কালচারাল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল চারুপীঠ, যেটা আমরা বলি আর্ট মুভমেন্ট। মানে শুধু ছবি আঁকার স্কুল না, এখানে বিভিন্ন রকম আর্ট মুভমেন্টের সাথে আমরা ছিলাম। যেখানে আছে, এটা কি সেই একই চারুপীঠ যশোরে যে এখনো আছে, কিন্তু আমাদের সময় যেভাবে ছিল এখন আসলে ওই চেহারাটা নাই। হ্যাঁ, আপনি কি একটু আমাদের একটু ওই সময়টা বলতে পারবেন? কারণ আমরা জানি যে ওই সময় আসলে যেহেতু এই এতটা ডিজিটাল ছিল না লাইফ, তো ওই সময় মানুষ অনেক অন্যদিকে যেত, আর টিভি ছিল না, মানে বাকি জিনিস তো আমরা ধর্তব্যের মধ্যে নাই জানি। ওই সময় আপনারা কি করতেন, এটা যদি একটু বলতেন। এইটা আসলে চারুপীঠের আমাদের মুভমেন্টটা ছিল হলো যে আমরা বাঙালি সংস্কৃতি, যেটা হলো যে বছরে 12-13টা পার্বণ করা, যে ওই যে বর্ষা মঙ্গল, পৌষ মেলা, এবং মানে শরতের একটা উৎসব, মানে ফেব্রুয়ারিতে বিভিন্ন উৎসব, আমাদের এই 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আমাদের পলাশ উৎসব ছিল, একটা পলাশ ফুল ফোটে, এরকম মানে আমাদের প্রত্যেকটা সময় এক একটা উৎসব থাকতো, বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান হতো। এবং যেটা হলো বাংলাদেশে যে এখন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাটা হয়, যশোরে আমাদের চারুপীঠ প্রতিষ্ঠান 1985 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু করে, যেটা 88-তে ঢাকায় শুরু হয়। তা আমরা এরকম যে ন্যাশনালি আমরা অনেক বড় বড় কিছু প্রোগ্রাম যশোর থেকে শুরু হতো একটা সময়। তো আপনি ওখানে পাপেট কিংবা পাপেটের কাছাকাছি যেসব জিনিসপত্র আছে, নাটক করা কিংবা ধরেন এই মুখোশ বানানো, এগুলোর সাথে কি ছিলেন বা পাপেট বানানোতে? জি, এই যে মঙ্গল শোভাযাত্রার প্রধান একটা জিনিস ইলাস্ট্রেশন ছিল, যেটা হলো মুখোশ বানানো। তা ওই সময় আমাদের শুরু হয় বিভিন্ন বাঘ, হাতি, ঘোড়া, মোরগ, মুরগি, বিভিন্ন কিছু, এবং পেঁচা,
যে মুখোশ বানানো, বড় বড় মুখোশ বানানো, এইগুলো হতো। এবং আমাদের বিভিন্ন সময় আমরা নাটক করতাম, যে লাল কমল নীল কমলের মতো নাটক আমরা যশোরে মঞ্চে করতাম, এবং যে রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার, এরকম আমাদের প্রতি বছর 2-3টা আমরা নাটক করতাম, যে শুধু ছবি আঁকা না, নাটক হতো, গান বাজনা হতো, এবং ঢাক ঢোল দিয়ে বিশাল এলাহি ব্যাপার স্যাপার হতো। তা ওরকম একটা পরিবেশে আমার আসলে বড় হওয়া। আপনার কি পাপেটের সাথে কোনো পরিচয় সুযোগ হয়েছিল সময়, যে পুতুল নাচ দেখেছিলেন ছোটবেলায়, কিংবা পাপেটের কোনো কাজ? না, পাপেট আসলে আমি তখন ওইভাবে চিনতাম না, কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল যে যে আমাদের দেশের পাপেট শিল্পের প্রতিকৃত শিল্পী মোস্তফা মনোয়ার স্যার, আমাদেরও গুরুজন এবং আমার সরাসরি গুরু, উনার মেজো ভাই মোস্তফা আজিজ, উনি যশোরে গেলে আমাদের বাড়িতে থাকতেন, কয়েকটা বাড়িতে থাকতেন মাঝে মাঝেই, তার মধ্যে একটা ছিল যে উনি আমাদের বাড়িতেও থাকতেন। তা উনার সাথে উনি যখন থাকতেন, উনার পিছন পিছন ঘুরে বেড়াতাম আমরা, বিকালে স্কুল বন্ধ থাকলে বিকালের দিকে উনি বিভিন্ন জায়গায় যেত, এবং খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, বিভিন্ন ধরনের একটু আনকমন চেহারা দেখলে আঁকতে বসে যেতেন। তাকে বোঝায় যে আপনার আমি পারিশ্রমিক দিব, আপনি বসে, তার ছবি আঁকতো, ওই দেখে দেখে ছবি আঁকা ভালো লাগতো। আর তখন আপনি যে আর্ট কলেজে ভর্তি হলেন এর পরে, এটা কি একটা বড় প্রভাব ফেলেছে যে আপনি যে একজন ঢাকা থেকে একজন শিল্পী এসে আপনি তার লাইফটা দেখছেন, যিনি যশোরে এসে ছবি আঁকছেন, তার ছবি আঁকার প্রতি এতটা ভালোবাসা এবং এত কষ্ট করে আঁকছেন, আপনার কি আর্ট কলেজে ঢোকার পিছনে এটার কোনো অবদান ছিল? না, তার আগের থেকেই চারুপীঠ যখন পড়ি তখনই জানতাম যে আর্ট কলেজেই ভর্তি হতে হবে আমার, এছাড়া আমার জন্য আর কোনো জায়গা নেই। তা মোস্তফা ইয়ে ছিলেন পুরো, বাবা মার সাপোর্টটা পেয়েছিলেন পুরো? আমাদের ফ্যামিলিতে আসলে কালচারাল ব্যাকগ্রাউন্ডটা ছিল। আমার বাবা যেরকম লেখালেখি করতো, কোনো সময় দেখা যাচ্ছে বেহালা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, হারমোনিয়াম বাজায়, এবং বড় বড় যে বিউগেল গুলো ছিল ওগুলো সেই স্টাফ নোটেশন দিয়ে বাজাতে পারতো। তারপরে আমার ফুপুরা ছিল গান বাজনার লোক, মানে আমাদের ফ্যামিলিতে একটা, আমার বড় ভাই একজন বড় সঙ্গীত শিল্পী আছে, ফুপাতো বড় ভাই। তা আমাদের ফ্যামিলিতে সঙ্গীত চর্চা থেকে শুরু করে ছবি আঁকাটা ওইভাবে ছিল না, কিন্তু আমার বাবারা যাত্রা করতো, আমার দাদা যাত্রা করতো, ফ্যামিলিতে এইগুলো ছিল কিছুটা। তো আপনাকে আপনি ওই দুজনের সহায়তাটা পেয়েছেন পুরো বাবা মার দিক থেকে? হ্যাঁ হ্যাঁ, এরপর তো আপনি আর্ট কলেজে, আচ্ছা আপনি কি চারুপীঠ নিয়ে আর কিছু বলতে চান, যে আর কি কি অ্যাক্টিভিটি হতো? আমরা মঙ্গল শোভাযাত্রা কথা শুনলাম, ছবি আঁকা শিখতেন, আপনার ওখানে কি লাইব্রেরি এসব ছিল? আমাদের তো বিভিন্ন, মানে আমরা তখন ঢাকায় কি হতো জানি না, আমরা তখন পয়লা বৈশাখের যশোরে মেলা হতো 1 মাসের, এবং প্রতিদিন স্টেজে বিভিন্ন কিছু হচ্ছে, লোকগাথা, ফোক, বিভিন্ন কিছু, আশেপাশে জেলার থেকে আসা বড় বড়, আমরা বিরাট বিরাট কালচারাল মুভমেন্ট আয়োজন করতাম ওই সময়। তা ওইটা একটা খুব ইয়ে হতো। আর মুস্তফা আজিজ, উনার সাথে পরিচয় হওয়ার পরে যেটা হয়েছে যে মুস্তফা মনোয়ার স্যার সম্পর্কে কিছু কিছু উনি বলতো, যে আমার এক ভাই আছে, কিংবা মুস্তফা আজিজকে তখন অল্প অল্প চিনি, যে টেলিভিশনের একজন মহাপরিচালক আছে, উনি শিল্পী, তা বলতো যে ওইটা আমার ভাই। তা বলতো যে আমার ভাই একটা বড় কাজ করে, পাপেট দিয়ে কাজ করে, তখন মুস্তফা আজিজ বলতো। এরপরে যেটা হয়েছে যে ওইটা মাথায় ঢুকেছিল যে পাপেট নিয়ে কাজ করে, এবং আমাদের চারুপীঠ করতে যে একটা জিনিস ভিতরে ঢুকে গেছিল, যে কিছু যদি করতে হয় তাহলে ছোটদের জন্য করব, জীবনে যদি কিছু করতে পারি সেটা যেন ছোটদের নিয়ে, শিশুদের নিয়ে একটা কিছু করতে পারি। তা ওইটা তখন পাপেটটা মাথায় একটু ঢুকে গেছিল। এরপরে যাই হোক, ঢাকায় ভর্তি হওয়ার পরে বিভিন্ন ভাবে আর্ট কলেজে ভর্তি হওয়া, আমার আসলে প্রথম জীবনে আর্ট কলেজটা খুলনা আর্ট কলেজ, যেটা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। ঢাকায় এসেছিলাম তখন, ভর্তি পরীক্ষায় ঢাকায় চান্স পাইনি, খুলনায় যে ভর্তি হই। আবার 90 ম্যাট্রিক পাস করার পরে, আর 93-তে আবার আমি ঢাকায় ব্যাক করি বিএফএ তে, আবার ওই 90-এর ওই ব্যাচকেই পাই আমি। তখন থেকে ঢাকায় ঢোকার পরে 93 খুঁজে খুঁজে মোস্তফা মোনাজ স্যারের স্টুডিও বের করলাম, এই যে ধানমন্ডি 1 নম্বরে। তো তারপরে ওখানে যোগাযোগ। একটা কথা মুক্ত ভাই, একটা কথা জিজ্ঞেস করি, তার মানে কি আপনি আগে থেকেই ঢাকাতে এসে আর্ট কলেজে ভর্তি আগে থেকে কি আপনার পরিকল্পনা ছিল যে আপনি এই মুস্তফা মনোয়ার স্যারের সাথে দেখা করে আপনি পাপেটের দিকে যাবেন, নাকি হঠাৎ করে মনে হলো আমরা যাই? জীবনটা ওই সময় অত গোছানো ছিল না, কি করব আসলে জানতাম না,
কি করব আসলে ওইভাবে জানতাম না। ছবি আঁকি, কালচারাল বিভিন্ন কাজ ভালো লাগে, শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে, যেহেতু চারুপীঠের একটা বড় কাজ ছিল শিশুদের সাথে কাজ করা, তা শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে, এইগুলো জানতাম, কিন্তু পাপেট কতটুকু করতে পারবো তখন ওইভাবে জানি না। আর পাপেটের ভবিষ্যৎ কি, পাপেট আসলে কতটুকু কাছে যেতে পারবো, এটা তখন কিছু জানতাম না। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপর ওই সময় তো মোস্তফা মনোয়ার স্যারের একটা প্রতিষ্ঠান সম্ভবত ওই সময় ছিলেন যে এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট, আপনি কি তখন ওটা জড়িত হলেন? এবং ওনার তো মানে কোর্সও ছিল একটা যে ছাত্রদের শেখাতে। জি আপনি জি জি ওই সময় আপনার পাপের যখন দেখলেন, আপনার প্রথম দিকে এবং কিছুদিন পরের অনুভূতিটা কি? যে এতদিন তো নিজে নাটক করেছেন, এখন আপনি একটা পুতুলকে দিয়ে করাচ্ছেন, এবং একটা পুতুলটাকে আপনার আসলে মতে মনে হয় মানে মানে ওইখানে আসলে স্যারের ওখানে যাওয়ার পরে একটা ওয়ার্কশপ তখন স্যাররা ডেকেছে, আমরা ঢুকলাম, ওয়ার্কশপ করব। আমাদের সময় অনেক ছেলে মেয়ে, আমাদের সময় প্রায় 20 থেকে 22 জন ছেলে মেয়ে আমরা ওয়ার্কশপটা করি, এবং ওই পাপেট দেখে না খুব অবাক হয়ে যায় যে পাপেট এরকম মুখ নড়ে মানুষের মতো, চোখ নড়ে, হাত পা নড়ে, ঘাড় নড়ে, বডি নড়ে, মাথা বিভিন্ন অঙ্গভঙ্গি করে, যে এইটা দেখে পুরো অবাক হয়ে গেছে যে এ কি রাজ্য। তখন মানে মানে এক ধরনের অন্য ধরনের স্বপ্ন দেখা, যে কিসের চারুকলার ক্লাস করা, এত স্যারের ওখানেই পড়ে থাকতাম। যে আমার জীবনে যে পড়তে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বছরটা খুব ভালো ক্লাস করি, দ্বিতীয় বছর থেকে আমি বেশিরভাগ সময় স্যারের স্টুডিওতেই সময় দিতাম। আমি আমার মনে হয় তার একটু জানতে চাবেন যে কি কি ধরনের ট্রেনিং আপনারা করতেন, মানে যে একটু একটু যদি সামান্য করে বর্ণনা করে দেন যে আপনাদের যে ভয়েস ট্রেনিং করতে হয়, পাপেট ম্যানিপুলেশন, তারপর একটা স্টোরি কে সাজানো, স্টোরি টেলিং যেটা, তারপর এখানে আপনাকে একটা স্টেজ বানাতে হয়, আপনি ওগুলাকে ছোট ছোট করে যদি একটু বলে দিতেন। কারণ হচ্ছে এখন ওই সুযোগটা আসলে মানুষের এখন আর নাই, যেহেতু ওনার প্রতিষ্ঠানটা মানে এখন আর অতটা সচল না। যেটা হলো আসলে পাপেট স্যারের ওখানে ঢোকার পরে যেটা আমার টার্গেট, কিংবা আমি ইয়ে করতাম যে স্যার কি কি করে সেগুলো আমার শিখতে হবে, করতে হবে। এখন স্যার পরিকল্পনা করে, ভাবে, পাপেট বানাচ্ছে, তার কস্টিউম ডিজাইন করছে, পাপেটের চোখ, নাক, মুখ, চুল সবকিছু ঠিক করছে, এবং হাত পা বানানো থেকে শুরু করে এইটা কিভাবে প্লে করতে হবে, এক একটা পাপেটের প্লের কিছু বিষয় থাকে, তা সবকিছু স্যার যেভাবে করছে, এবং এইটা যখন ভিডিওতে যাবে না স্টেজ শোতে যাবে, তার একটা পরিকল্পনা থেকে যে ভিডিওতে যদি ভিডিও শুট হয় কোনো গল্পে, সেইটার জন্য কালার এক রকমের হয়, কিংবা সেইটার জন্য সেট তৈরি করতে হয়, সেটের লাইটিং আছে, স্টেজের কালারিং আছে, এবং কোন পরিবেশে কি হবে। স্যারের সাথে লেগে থাকতাম আমি, এরকম হতো যে সবাই চলে গেছে, রাত 12টা বেজে গেছে, আমি আর স্যার শুধু আছি। যা এইভাবে হলো মোটামুটি পাপেটের স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ স্যারের পাশে থেকে শেখার চেষ্টা করতাম। আর আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তো আপনাদেরকে আলাদা করে যে কর্মশালায় ছিলেন, ওখানে কি আপনাদের আলাদা করে ভয়েস ট্রেনিং এগুলো দেওয়া হতো, নাকি আপনাকে এটা মানে হাতে কলমে শিক্ষাটাই বেশি ছিল? না, ওই কর্মশালাটা ছিল শুধু শুধু পাপেট চালনা এবং কণ্ঠ, ভোকাল দেওয়ার উপরে, এছাড়া আর কিছু না। ও, আপনি যদি ছোট এক দুইটা টিপস দিতেন যারা শুনছেন, যে কণ্ঠ চালনার জন্য, পাপেটের কণ্ঠ চালনার যে ছোট যদি এক দুইটা টিপস দিতে পারেন এখন। না, এইটা আসলে কণ্ঠ তো কোনো চাপ নাই মুক্ত ভাই। হ্যাঁ, কণ্ঠ যেটা, আমিও একজন কণ্ঠ আর্টিস্ট ওইভাবে না, মানে ভোকাল আর্টিস্ট আমি না ওইভাবে। যে ভোকাল আর্টিস্টদের যেরকম আবৃত্তি সম্পর্কে একটা জ্ঞান থাকতে হয়, উচ্চারণ সম্পর্কে একটা খুব ভালো দক্ষ জ্ঞান থাকতে হয়, এবং আরো বেশি কিছু লাগে, যেটা হলো পাপেটের একটা বড় 50 বছরের একজন একটা 8 বছরের একটা শিশুর ভোকাল দিচ্ছে, তা সেইটা কিভাবে কোন জায়গা দিয়ে, ভোকালের বিভিন্ন ইয়ে আছে, যে গলা দিয়ে বলা, বুক দিয়ে বলা, পেট দিয়ে বলা, মুখ দিয়ে বলা, তাই এটা বিভিন্ন কিছু আছে, যে শিশুতোষ করতে হলে কোন জায়গা দিয়ে বলতে হবে, বয়স্ক হতে গেলে কি করতে হবে, মানে যেরকম রাক্ষস, দৈত্য, দানব এগুলোর জন্য কিভাবে করতে হবে, এইটা আমাদের ট্রেনিং ছিল। আমরা স্যারের ওখানে ট্রেনিং করতাম, আমাদের এইসব ক্লাসগুলো দেখা গেল
স্যারের ওখানে কোনো সময় ফেরদৌসী মজুমদার এসে ক্লাস নিচ্ছে, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এসে ক্লাস, স্যারের ওখানে ওয়ার্কশপে হতো কি বড় বড় মানব রথী মহারথীরা এসে আমাদের ক্লাস নিত, যেরকম আব্দুল্লাহ আবু সাইদ স্যার ক্লাস নিত, মুমতাজউদ্দিন আহমেদ স্যার ক্লাস নিত, কৃষ্ণপদ মন্ডল একজন ছিল, ফেরদৌসী মজুমদার, শামীমানার নিপা, এরকম বড় বড় মানুষটা এসে আমাদের বিভিন্ন হাতে কলমে কিছু শেখাতো। শুধু পাপেটের উপর না, ভোকালের উপর, ডান্সের উপর, গানের উপর আমাদের ওই কোর্সে ক্লাস হতো। মানে বিভিন্ন পাপেটটা তো আসলে একরকমের নাটক। এখানে তো নাট্য দলের যা যা করতে হয় আসলে আপনাদের তাই করতে হয়, শুধু এখানে আপনি নাচতে হয়, অনেক সময় নিজে না নেচে আপনাকে একটা পুতুলকে নাচতে হবে, তো না জানলে তো আপনি আর নাচাতে পারবেন না। জি 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 জি। আচ্ছা, আরে আপনি তো দীর্ঘদিন ছিলেন স্যারের সাথে, তো এবং এক পর্যায়ে আপনার ডেনমার্কেও আপনারা সম্ভবত যান পাপেট শুনিয়ে, আমাকে যদি অভিজ্ঞতাটা বলতেন ডেনমার্কের। স্যারের ওখানে থাকা অবস্থায় আমরা, স্যারের টিমটা আসলে ওইভাবে এখন যেরকম প্রফেশনাল সব বিষয়গুলো ছিল তখন অত ছিল না, যে ইন্টারনেট ফেসবুক এগুলো এত যোগাযোগ মাধ্যমগুলো ছিল না। তারপরেও স্যারের টিম মূলত একবার ইন্ডিয়ায় গিয়েছিল, এইটা মনে হয় 98 সালের দিকে, 99 সালের দিকে, 98-99 এই দিকে। তা সবকিছু আমি আর যেতে পারিনি, আমার তখন চারুকলায় ফাইনাল পরীক্ষা পড়ে গিয়েছিল। এরপরে আমরা 2000 সালে ডেনমার্কে যাই, স্যার সহ আমরা 5 জন, ওখানে আমরা পাপেট শো করি এবং 2টা স্কুলে আমরা মানে সহজ উপায়ে পাপেট মেকিং প্রি স্কুল, আমাদের মূল কাজ ছিল প্রি স্কুলে আমরা পাপেট মেকিং ওয়ার্কশপ করাবো বাচ্চাদের, আর সাথে আমরা 3 দিন পাপেট শো করেছি 3টা জায়গায়। তা এইটা আমাদের কাজ ছিল ডেনমার্কে। তা ওইটা আমাদের একটা বেশ বড় অভিজ্ঞতা, যে ওই সময় ইউরোপের একটা দেশে পাপেট শিল্পী হয়ে যাওয়া, এবং ওইটা ছিল ওদের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডেনমার্কে। একটা বড় অভিজ্ঞতা ছিল এইটা। এবং ইন্ডিয়াতেও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মোস্তফা মনোয়ার স্যারের পাপেটটা সম্ভবত বাংলাদেশের যে ঐতিহ্যবাহী পুতুল নাচ ওটার থেকে একটুখানি ভিন্ন। আপনি যদি ওটা নিয়ে একটু বলতেন যে কিভাবে পাপেটটা বাংলাদেশের পুতুল নাচ, যেটা আমরা কেউ দেখো ওয়াইড দিয়ে নাচাই, আসলে পুতুল নাচ বলে, আসলে গল্পটা পিছন দিয়ে হয়তো গান হয় বা কেউ বলে, মুখটা সম্ভবত নড়ে না অত, তো ওটার থেকে মোস্তফা মনোয়ার স্যারের পাপেট গুলো কিভাবে আলাদা ছিল? আমাদের আসলে ভারতবর্ষে কিংবা আমাদের এই পাশে 2 ধরনের কি 3-4 ধরনের পাপেট ছিল, যার মধ্যে একটা ছিল সুতা পাপেট, স্ট্রিং পাপেট বলা হয়, এটা বিভিন্ন দেশে আছে, জাপান টাপান, ওদের বিশাল ব্যাপার ওদের। আমাদের ঐতিহ্য সুতা পাপেট নাকি দণ্ড পাপেট, আরেকটা পাপেট ছিল দণ্ড পাপেট বলতো, আবার বাম্বু পাপেটও বলতো, যে শরীরের সাথে বাঁশ বেঁধে 2 হাতের সাথে কাঠি দিয়ে হাত নাড়াতো আর মাথাটা থাকতো উপরে, যে এইটা ছিল দণ্ড পাপেট। সেইটার আধুনিক সংস্করণ স্যারের এই রড পাপেট। এই রড পাপেটটা অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশে আছে, রাশিয়ায় খুব মানে অনেক ধরনের রড পাপেট আছে, ইন্ডিয়াতেও আছে, ওরা ডাং পুতুল বলে অনেক জায়গায়, রড পুতুল ওরা ডাং পুতুল বলে। ব্যাম্বু পাপেটে কি মুখটা নড়তো? মুক্ত ভাই না, তখনকার দিনে আসলে নড়তো না, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার ডাং পুতুলে নড়ে, রাশিয়ার পুতুলে নড়ে, রাশিয়ার যে রড পাপেট আছে এগুলোতে নড়ে, এবং চোখ নড়ে, ঘাড় নড়ে, মাথা নড়ে, হাত পা তো নড়েই। এইগুলো স্যারের পাপেটটা হয়েছে যেটা আমাদের বাঙালি চেহারা করে নিয়ে আসা। স্যার যেটা রাশিয়ান পাপেট বলে, বিভিন্ন জায়গার পাপেট মিলে একটা সংমিশ্রণের রড পাপেট করেছে, যেটা স্যারেরই অনেক পরিশ্রম, হয়তো 25-30 বছর স্যার গবেষণা করেছে সরকারি চাকরির পাশাপাশি। যেটা হলো রড পাপেটটা স্যারের এক ধরনের আমাদের দেশের আধুনিক রূপ স্যার দিয়েছে, যেটা আমাদের এই অঞ্চলের এই দণ্ড পাপেট ছিল যেটা, সেটারই একটা আধুনিক রূপ। আপনার পিছনে কি এখন কোনো দণ্ড পাপেট আছে? আপনি যদি একটু দেখাতেন। আমার পিছনে আছে এই যে এইগুলো হয়েছে রড পাপেট। এটা কি সম্ভবত কি একটা বিখ্যাত চরিত্র কি মাঝখানেরটা? না না, ওইভাবে এটা আমাদের এই পাপেটটার নাম হলো শাপলা, এই মেয়েটা হলো শাপলা। জি, এই হলো একটা ক্যারেক্টার, আমাদের ওর নাম হলো শাপলা। এটা শাপলার মা, ওপাশে শাপলার বাবা আছে। হ্যাঁ, পাপেট গুলো রাখা একটু মুশকিল হয়ে যায়। একটু
এরপর তো আপনি 2000 সালের দিকে মনে হয় কিছু নিজের কিছু করার জন্য বার হয়ে যান, এবং বার হয়ে আপনি ঢাকা পাপেট থিয়েটার তৈরি করেন। আমরা 2000 সালে টাফ ছিল একজন, আপনি তখন অনেক তরুণ, খুবই তরুণ, হ্যাঁ ওই তা তো সময় অবশ্যই বার হয়ে একটা মানে যেখানে আপনি অলরেডি একটা নামকরা প্রতিষ্ঠানের সাথে জড়িত, ওখান থেকে বার হয়ে, এবং আপনি তো অন্যদিকেও তখনও যান নাই, মানে আর্ট বা যে বাকি যেসব পার্ট আছে ভাস্কর্য বানানো কিংবা ছবি আঁকা, মানে পাপেটের দিকে ছিলেন। এটা ওই সময় এবং কতটা কতটা কিভাবে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনার যেতে হয়েছে, বা কি পরিস্থিতির মধ্যে আপনি পড়েছিলেন ওই সময়? না, স্যারের ওখানে থাকা অবস্থায় আমরা নাটকের দলগুলোর সাথে কাজ করতাম, যেরকম থিয়েটারের সাথে আমি কাজ করতাম এবং বিভিন্ন রকমের কাজ করতাম। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমাদের বাইরে একটা বড় সারাউন্ডিং ছিল, চারুকলা, নাটকের লোকজন, গানের লোকজন, বড় সারাউন্ডিং ছিল বিভিন্ন রকমের। এরপরে স্যারের ওখানে আমরা 2000 সালে ডেনমার্ক থেকে আসার পরে আমরা যে স্যারের ওখানে 5-6 জন ছিলাম, এছাড়া আরো 2-3 জন ছিল যারা মেইন টিমের সাথে কাজ করতাম। আমরা কোনো আসলে একটা কারণে 2000 সালে চিন্তা করলাম যে আমরা নিজেরা একটা পাপেট দল করব, যে পাপেটের একটা ভবিষ্যৎ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কাজ করছি কিন্তু আমাদের কিছু হচ্ছে না, সবই মনে হচ্ছে স্যারেরই এগুলো। তা আমরা এটা নিয়ে এতদিন কাজ করছি, সারা পৃথিবীতে এত বড় ভবিষ্যৎ আছে, আমরা কেন কিছু করব না। তখন আমরা স্যারের ওখান থেকে বিশেষ করে মিঠু ভাই, বিপুল ভাই, সোহেল ভাই, আমি, অনুকূল, রিপন, এছাড়া আমাদের সাথে ছিল তিথি, ঈশিতা, শুভঙ্কর দাস বলে একটা ছেলে ছিল, আরিফ আমিন ছিল, এরকম বেশ কয়েকজন আমরা বের হয়ে এসে বেশ 1 বছর ধরে আমরা বিভিন্ন সিটিং দিই। তখনও স্যারের ওখানে যাতায়াত করি, আমরা কি করব, স্যারের ওখানে তখনও যাওয়া আসা করি। স্যারের অফিসটা ওই সময় 2000 সালের শেষের দিকে একটু অফ হয়ে যায় স্যার, যে প্রজেক্ট একটা নরওয়ের প্রজেক্ট ছিল, বন্ধ করে দেয় স্যার। আমরা যাই, কোনো কাজ নেই, বসে থাকি, চলে আসি। তখন আমরা বিভিন্নভাবে ওই মিঠু ভাইয়ের বাসা, তিথিদের বাসা, বিভিন্ন বাসায় মাঝে মাঝে মিট করি আর চিন্তা করি যে আমরা একটা দল করতে হবে, আমরা একটা দল করব, কি নাম হবে, কিভাবে করব। এইটা আমরা প্রায় 6-7 মাস ধরে প্ল্যান করতে থাকি যে কি করে করা যায়। এতে তো বললে তো হয়ে যাবে না, অনেক পাপেট লাগবে আমাদের, এইগুলো আমাদের শো করার জন্য আমাদের অডিও লাগবে, বিভিন্ন কিছু লাগবে। তা সবাইয়ের কথা একটা সময় সাহস করে আমরা 2000 সালের শেষের দিকে মনে হয়, কিংবা 2001-এর প্রথম দিকে স্যাররে যে বলি, স্যার আমরা একটা পাপেট টিম করছি। স্যারের একদম সরাসরি যে আমরা পায়ে হাত দিয়ে সালাম করি, স্যার আমরা একটা পাপেট টিম করছি, আমাদের দোয়া করেন আমরা যেন কাজ করতে পারি। আপনার এই ওয়ার্কশপ তো এখন বন্ধ, আমরা একটা পাপেট টিম করছি, আমাদের দোয়া করেন। এই বলে স্যারের ওখান থেকে আমরা বের হয়ে আসি পুরো টিমটা। এরপরে যেটা হয় যে আমাদের দলের নাম নিয়ে আমরা অনেক দিন বিভিন্ন নাম, এ নাম আসে, ও নাম আসে, যে কি নাম দিব দলের। এই করতে করতে অনেক দিন পরে অনেকগুলো নামের মধ্যে আমরা ঢাকা পাপেট থিয়েটারটা আমাদের সবাইয়ের কাছে মনে হয়, যেরকম কলকাতা পাপেট থিয়েটার আমাদের পরিচিত একটা কলকাতা টিম ছিল সুরেশ দার, তা ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের বিভিন্ন আলোচনা করে এসে যে আমরা ঠিক আছে, আমাদের দলের নাম ঢাকা পাপেট থিয়েটার। আপনার কি কখনো মনে হয়েছিল বাংলাদেশ পাপেট থিয়েটার রাখতে নামটা? মানে আমরা এই আলোচনাটা যখন করছি একটা বাসায়, আমাদের তিথি বলে আমাদের একজন ছিল, ওর বাসায় ওর মা হঠাৎ বলে কি তোদের দলের নাম বাংলাদেশ পাপেট থিয়েটার দে। এই মাথায় ঢুকাই দিল বাংলাদেশ পাপেট থিয়েটার। ওইটার থেকে আসলে বাংলাদেশ পাপেট থিয়েটার তো এত বড় ব্যাপার আমরা ধারণ করতে পারবো না। তখন আমরা ঠিক হলো যে কলকাতা পাপেট থিয়েটার যেহেতু আছে, ঢাকা পাপেট থিয়েটার দিই আমরা। তা ওইখান থেকে আমাদের ঢাকা পাপেট থিয়েটার হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে ঠিক যে আসলে এত বড় একটা, আপনার তখন নবীন, এত বড় একটা নামের ওজন নেওয়াটা অনেক টাফ। সেই সাথে আমি গুরুর কাছে যতই কৃতজ্ঞ থাকুক, সবাই চাই আসলে গুরুর থেকে একটু বার হয়ে নিজের কাজটা করতে, কারণ শিল্পীর পরিচয় তো নিজের কাজে। মানে গুরুর ছায়াতে সবসময় থাকলে আসলে ওই বেড়ে ওঠাটা কমে যায়। আমি শপথ আপনার কারণে বার হয়েছিল। এটার পরে কি আপনাদের ঢাকা পাপেট থিয়েটারের তখন কি শো শুরু করে দিলেন? মানে 1 বছর তো পরে আপনারা চলে আসলেন। না না, আমাদের তখন হলো, আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমাদের টাকা লাগবে, আমরা সবাই মাসে 500 টাকা করে চাঁদা দিয়ে আমরা চারুকলার হল বলতে, যেটা শাহনেওয়াজ ভবন, এফ রহমানের এক্সটেনশন, ওইখানের আমরা
শুরু করলাম, একটা আমার বন্ধু আর আমি একটা রুমে থাকতাম, ও থাকতো মূলত, আমি যাতায়াত করতাম। ওইখানে আমরা পাপেটের প্রথম মাথা বানানো শুরু করলাম, 10-12টা মাথা। এটা বানাতে ধরেন 6 মাস আমাদের লাগছে। এই মাথা আমরা যে বা পাপেট বানানো শেষ করতে আমাদের 1.5 থেকে 2 বছর লাগছে পাপেট বানানো শেষ করতে। এরপরে যখন আমাদের মাথাগুলো বানানো শুরু করলাম, একটা পাপেট বানাতে অনেক 1 বছর লেগে যায় আমাদের, যে রড পাপেট। তার মানে 1.5-2 বছর তো আপনারা কোনো শো করেন নাই, শুধু না তখন না, আমরা বিভিন্ন প্ল্যানিং করছি, যে চারুকলায় বানানোর পর দেখলাম যে চারুকলার হলে আর বানানো যাচ্ছে না, মানে আশেপাশে লোকজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ছেলেদের বিভিন্ন কিউরিসিটি, এটা কি বানাচ্ছে দেখতে হবে, এ করতে হবে। তখন আমরা ঠিক করে আমরা শেওড়াপাড়ায় আমাদের এক বড় ভাই ছিল, দস্তগীর মিঠু ভাই, উনারে ধরে, উনি ব্যাচেলার না না না, এটা দস্তগীর, গোলাম দস্তগীর মিঠু, এটা আমাদের যশোরের চারুপীঠের ফাউন্ডারদের একজন। উনি আমাদের খুব ভালোবাসতো আর কি তখন। তা উনি একটা ফ্ল্যাট নিয়ে, ব্যাচেলার মানুষ, শেওড়াপাড়ায় থাকতো। উনারে যে হাতে পায়ে ধরলাম, মিঠু ভাই আপনার একটা রুম দেওয়া লাগবে, আমরা প্রতিদিন পাপেট বানানোর কাজ করব। চেয়ার উনি বলে উনি রুম দিল, আমরা চেয়ার, 2টা চেয়ার কিনলাম, একটা টেবিল কিনলাম, কিছু জিনিসপত্র। এটাকে আমরা আসলে যেইটা অপ্রিয় সত্য, স্যারের ওখান থেকে যখন বেরোয় আসবো করছি, আমরা ছোটখাটো অনেক জিনিস সংগ্রহ করে নিয়ে আসছি স্যারের ওখান থেকে, যে এইটা দিয়ে এইটা বানানো যাবে, ওইটা দিয়ে ওইটা বানানো যাবে। এবং ছোটখাটো অনেক পার্টস, পাপেট বানানোর পার্টস স্যারের ওখান থেকে সংগ্রহ করে রাখছিলাম আগের থেকে, আমি আর অনুকূল। যেটা যাই হোক, আমরা শেওড়াপাড়ায় শুরু করে, যে পরে কাজে লাগবে বলে আপনি আগে থেকে সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ, ওগুলো এখনো অনেক কিছু আছে, হয়তো কোনো সময় পাপেট মিউজিয়াম করলে ওগুলো রাখতে পারবো। দেখ, শেওড়াপাড়ার ওখানে আমরা 6 মাস কাজ করি, 6 মাস কাজ করে এরপরে আরো যখন হয়ে যায়, মিঠু ভাইয়ের ওখানে জিনিসপত্র বেড়ে যাচ্ছে দিন দিন, ওনার পার্সোনালিটি, ওনার প্রাইভেসির প্রবলেম করে ফেলছি আমরা, রুম গাদাগাদি হয়ে যাচ্ছে, তখন উনি তো না যেতে, না বলে থাকতে, এরকম অনেক অসুবিধা। তখন আমরা কাজীপাড়ায় একটা এক রুমের কিচেন আর বাথরুম একটা রুম ভাড়া নিয়ে আমরা 1200 টাকায়, এইটা হলো 2001-এর কথা মনে হয়, 1 কিংবা 1-এর শেষে কিংবা 2-এর দিকের কথা, যে ওইখানে আমাদের শুরু হয়। ওখানেও প্রায় আমরা 1 বছর মতো পাপেট তৈরি করি। পাপেট তৈরি করতে দীর্ঘদিন লাগে আসলে। তখন আমাদের মিটিং হচ্ছে, আমাদের লোকজন আসছে, আমাদের কেউ কেউ কাজ করছে, আমরা কোথায় শো করব। আমরা তখন প্রথম আমাদের শোটা করি গুলশানে বাঘা ক্লাব বলে একটা ব্রিটিশ ক্লাব আছে, খুবই ছোট একটা ক্লাব, এখন আছে নাকি জানি না, এটা এখনো আছে। এটা হচ্ছে আপনারা হোটেলটার পিছনে, ওয়েস্ট ইন্ডিয়ার একটু পিছনে। হ্যাঁ, ওই পাকিস্তান এম্বাসির ওই দিক দিয়ে যেতে হতো, এত মনে নেই এখন। ওইখানে আমরা প্রথম শো করি, এটা 2002-এর শেষের দিকে মনে হয়। এরপরে আমরা বেশ কয়েকটা শো করি। আমরা অনেকদিন আব্দুল্লাহ আবু সাইদ স্যারের পিছনে ঘুরে ঘুরে বেড়াইছি, স্যার আমাদের নিয়ে কিছু করেন, আমরা কিছু করি। উনি এত বড় মানুষ, তারপরে মোস্তফা মোনার স্যার উনার আপন বন্ধু মানুষ, উনিও দ্বিধায় পড়ে যায়। পরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের একটা শো করার সুযোগ দেয়, ওই সময় আমরা একটা শো করি, এবং কয়েকটা স্কুলে আমরা শো করি। তা ওই সময় আমরা আসলে শো কিছু কিছু করা শুরু করলাম, যে যখন আমাদের দলটা 2 বছর পরে আমাদের দলটা যখন রেডি হলো, আমরা কিছু কিছু শো করা শুরু করলাম। এই তখনও এটা সম্ভবত কোনো আর্থিক মুনাফা আনার মতো ধারে কাছেও নেই, হচ্ছে এই একটা দল চালাতে যে খরচ, আর ওইসব শোতে তো যে যেরকম মানে টাকা পাওয়া যায়, দুটার মধ্যে অনেক পার্থক্য। না, এরপরে আমরা দেখা গেল যে এর মধ্যে আমরা শেওড়াপাড়ার ঘরে ওই বাসা যেটা ভাড়া নিয়েছে, 3-4 মাসের বাসা ভাড়া জমে গেছে, দিতে পারি না। কারণ আমি স্টুডেন্ট অবস্থা শেষ করে ফেলছি, যারা কেউ টাকা দিতে পারে না, 1-2টা প্রোগ্রাম করি, কিছু টাকা জমে, কিছু বাকি শোধ করি, এই করে মাঝখানে কোনো শো, ধরেন বছরের কিছু সময় থাকে, বর্ষাকাল, রোজার মাস, কিছু, যেহেতু আপনারা ম্যাজিক করেন জানেন, এই কিছু সময় প্রায় 4 থেকে 5-6 মাস কাজ থাকে না আমাদের। তা এই সময়টা আমরা কাজ ছাড়া হয়ে গেলাম, আমাদের ঘর ভাড়া জমে যাচ্ছে। পরে তো বাড়িওয়ালার হাতে পায়ে ধরে জিনিসপত্র নিয়ে এসে বললাম ইনকাম করে আপনার টাকা দিয়ে যাব। তা ওইভাবে করে জিনিসপত্র আবার বিঠু ভাইয়ের বাসায় কিছু, এর বাসায় কিছু, ওর বাসায় কিছু করে, যে আবার জিনিসপত্র এদিক ওদিক করে রেখে আমরা শোর অপেক্ষা করছি, আবার নভেম্বর আসবে, ডিসেম্বর আসবে, শো হবে। তাই ওরকম করে কিছু সময় শো লেস হয়ে যায়, শো নেই, আবার ইনকাম বন্ধ। আবার আলটিমেটলি আমিও তো, আমারও পার্সোনালি কোনো ইনকাম নেই। আমি খুব আসলে সারভাইভ করছি, যে ভাইয়ের উপরে থাকতাম, অল্প কিছু ইনকাম হতো, কোনো সময় বিয়ে বাড়ির একটা কাজ পেলাম, বড় ভাইদের কোনো সময় পাপেট শোর টাকা আমরা তখন
কেউ নিতাম না। আরো পাপেটে আমরা প্রতি মাসে চাঁদা দিয়ে দল চালাতাম 500 টাকা করে। তখন আপনার আর্ট কলেজে জ্ঞানটা আপনি স্টেজ ডিজাইনে দিয়ে দিলেন, মানে বিয়ের স্টেজ এসবে। চারুকলায় তখন আমার বিএফএ কমপ্লিট হয়ে গেছে, আমি মাস্টার্সে পড়ছি, কিন্তু ক্লাস ওইভাবে করা হয় না, মাঝে মাঝে যোগাযোগ থাকে। আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট, মাস্টার্সে মাঝে মাঝে যাই না, কিন্তু পাপেট নিয়ে ওই স্কুলে স্কুলে ঘুরে বেড়ায় আমি, বিপুল ভাই, মিঠু ভাই, স্কুলে স্কুলে আমরা চিঠি দিই যে আমরা পাপেট শো করতে যাই, আপনাদের স্পেশাল ডে কিংবা কোনো অকেশনে আমাদের ডাকেন। বিভিন্ন স্কুলে আমরা চিঠি দিয়ে বেড়াই, ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই, শিল্পকলায় যাই, মুক্তিযোদ্ধা জাদুঘরে যাই, বিভিন্ন জায়গায় যাই যে আমরা একটা পাপেট টিম, আগে স্যারের ওখানে কাজ করতাম, আমরা এখন নিজেরা কাজ করছি, আমাদের কোনো কাজে লাগানো যায় নাকি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, আড্ডা মেরে বেড়াই। এটা কি কোনো কেমন লাভ হয়েছিল এটার? মানে আপনি যে এত জায়গাতে যেতেন, কতগুলো কল পেতেন সোজা কথায়? লাভ কি জানি না, কমিউনিকেশন তো একটা হতো, যে মোস্তফা মোনার স্যারের ওখানে 8 বছর মিঠু ভাইরা আমরা ছিলাম, ওই সময় বিভিন্ন মানুষের সাথে পরিচয় হতো। এমনি অনেক বড় বড় মানুষ এসে বলতো যে যদি কোনোদিন পাপেট নিয়ে আলাদা কিছু চিন্তা করো আমার সাথে যোগাযোগ করো, এরকম বড় বড় মানুষ আমাদের বলেছে যে স্যারের তো আমি আমার প্রশ্ন হচ্ছে কাজের সময় ওনারা কতটা সহায়তা করেছেন এরপরে? আসলে সহায়তা অনেকেই দেয়, কিন্তু যখন আপনাদের আসলে কাউকে প্রয়োজন, যখন কারণ হচ্ছে এরকম একটা দল এবং পাপেটের দলটা মানুষ বুঝে যে আরো অনেক খরচটা অনেক বেশি, আপনাদের জিনিসপত্র বেশি, একটা পাপেট বানাতে একটা খুব বড় পরিমাণ অর্থের দরকার হয়, তো ওইসব এবং এটার জন্য একটা স্পন্সরের দরকার হয়। তো ওই সময় কি আসলে ওই ইনিশিয়াল পর্যায়ে কি পাওয়া গিয়েছিল সেসব, কিংবা যারা বলেছিল যে দিবেন তার কি দিয়েছিলেন? অনেকে বেশিরভাগই আসলে বছরের পর বছর ঘুরে কোনো সহযোগিতা পায়নি। আবার কেউ কেউ 21 টেলিভিশনে একটা প্রোগ্রামের সুযোগ করে দিল, কেউ বিটিভিতে একটা প্রোগ্রামের সুযোগ করে দিল, চ্যানেল আইতে একটা সুযোগ, মানে এরকম বিভিন্ন ধরনের মানুষের কাছে বারবার যেতাম, বিভিন্ন শিশুদের নিয়ে যারা কাজ করে যেসব সংগঠন, বিভিন্ন জায়গায় যেতাম, যে যেভাবে আমাদের কাজ দিতে পারে, মানে কাজের জন্য আমরা সব জায়গায় ঘুরে বেড়াতাম। যে দেখা গেল টেলিভিশনে একটা প্রোগ্রামে পাপেট, 2টা পাপেট নিয়ে আসো, আচ্ছা এই নাটিকা মতো করো। তারপরে পয়লা বৈশাখ আসলো, তখন কোন স্কুল বললো আমাদের শো করো। এরকম টুকটাক কাজ একদম থাকতো না তা না, আবার আমাদের বড় আসলে বাংলাদেশের নিয়মটা এরকমই যে যতক্ষণ না কোনো শিল্পী অনেক নাম করে ফেলে তাকে আসলে ওইভাবে আর তার কথা চিন্তা করা হয় না। না ওইটা তো আছে, তা বাদ দিয়ে যে আমরা ওই সময় যে পরিশ্রমটা করছি ওইটা এখন একটা ফল পাই আমরা, যে সব জায়গায় বহু জায়গায় আমাদের চেনে। যেরকম আমাদের আসলে আপনি চিনবেন ম্যাজিশিয়ান আলিরাজ ভাই, উনি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতো, উনি আমাদের একটা বিশাল ব্যাকআপ দিত। তখন প্রায় সপ্তাহে উনার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল ভালো, বড় বড় জায়গায় উনি ইভেন্ট করতো, যে এই সপ্তাহে একটা শো দিত, ওই সপ্তাহে একটা শো দিত। তখন আলিরাজ ভাই আমাদের মাসে 1-2টা, কোনো মাসে 4টা শো, এরকম শো দিত আলিরাজ ভাই। তা ওই শোটা আমাদের খুব কাজে লাগতো। হ্যাঁ, এবং আমি যে শুনছি আলিরাজ ভাই শুধু আপনাকে এরকম করে আরো অনেককেই এই ব্যাপারটাতে সাহায্য করেছেন ওনার কানেকশন দিয়ে। তো এটার পরে তো আপনি আবার সিসিমপুরে চলে গেলেন, মানে জয়েন করলেন। ঢাকা পাপেট থিয়েটারটা ছাড়লেন না? সিসিমপুরের আগে আরেকটু আছে যে যখন এইসব করতে করতে আবার কাজ বন্ধ হয়ে যায়, তা আমাদের দল ঢাকা পাপেট থিয়েটারটা বারবার ভাঙনের মুখে পড়ে। এই 2জন চলে গেল, ওই 2জন চলে গেল, এই করতে করতে 2004-এর দিকে এসে দেখলাম যে আমরা 2-3 জন বাদ দিয়ে আর 4-5 জন সব স্যারের ওখানে আবার ব্যাক করে গেছে, স্যারের ওখানে কাজ করছে। এই গেল, ও গেল, এ গেল করে আমরা 2-3 জন রয়ে গেছি ঢাকা পাপেট থিয়েটারে। মূল একটা আমাদের ঢাকা পাপেট থিয়েটারের দল আবার স্যারের ওখানে যে কাজ করা শুরু করছে। তখন আসলে আমার জীবনে একটা বিশাল হতাশায় পড়ে গেলাম যে আমি কি ভুল করে ফেললাম, যে স্যারের ওখান থেকে বেরোয় এসে স্যার শেষ পর্যন্ত আমারে রাখতে চাইছিল, আমাকে একদিন ডেকে বলছিল আমার অফিস বন্ধ করে দিব, তুমি কিন্তু আমার সাথে থাকবা। তারপরে আমরা সবাই মিলে যখন প্ল্যান করে আলাদা দল করব, আমি তখন আলাদা দলেই চলে গেলাম। আমার তখন হতাশায় পড়ে গেলাম যে আমি আসলে ভুল করলাম নাকি জীবনে, যে ঢাকা পাপেট থিয়েটারে কেউ থাকছে না, সবাই স্যারের ওখানে চলে যাচ্ছে। আর এদিকে হ্যাঁ, তার মধ্যে জি,
তার মধ্যে যেটা হয়েছে, আমরা এর মাঝখানে আরেকটা ধানমন্ডি 32 নম্বরে ওখানে আইস নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতো ডক্টর সিরাজুল ইসলাম। উনি ওপেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ছিল, বিজ্ঞান জাদুঘরের উদ্যোক্তা, বড় মানুষ। তা উনার সাথে একটা কাজে জড়িত হয়ে উনি উনার স্কুলে আমাদের বিকালে রিহার্সেল করার জন্য একটা রুম দিয়েছিল, একটু জায়গা দিয়েছিল আলমারি পাপেট টাপেট রাখার জন্য। তা ওইখানে আমাদের নিয়মিত রিহার্সেল করতাম তখন আমরা, এবং দল আমাদের ভেঙে যাচ্ছে, নতুন ছেলেপেলে নিয়ে এসে তখন 8-10 জন নতুন ছেলেপেলে নিয়ে ওয়ার্কশপ করছি, আমাদের সিনিয়ররা স্যারের ওখানে ফেরত যাচ্ছে, আমরা কেউ কেউ চিন্তা করছি না আমরা এইভাবেই করব। তখন একটা উত্থান পতন, কি করব না করব এটা নিয়ে খুব ঝামেলায় পড়ে গেলাম। এর মাঝখানে 2004-এর দিকে সিসেমপুর এর কথা শোনা শুরু করলাম, বাংলাদেশে সিসেমপুর কাজ করবে, এইসব নিয়ে বিভিন্ন আলোচনা। এরপরে 2004-এর শেষের দিকতে আমরা সিসেমপুরে কাজ শুরু করি। আমি আসলে সিসেমপুরে ফুয়াদ ভাইয়ের মাধ্যমে ঢুকি এবং আমি আর্ট ডিরেকশনে ঢুকি, সেট প্রপস, এই স্টেজ যেটা হবে, সেট যেটা হবে এইটা, এবং প্রপস এইসবে ঢুকি, আর্ট ডিরেকশনের যে কাজটা। এবং এইখানে কাজ করতে যে সিসেমপুর আমার জীবনে একটা বিরাট একটা ব্রেক থ্রু এনে দেয়। যে পাপেট আমরা একভাবে স্যারের ওখানে চিনতাম যে স্কুলে শো করব, টেলিভিশনে শো করব, এই স্টেজে শো করব, কিন্তু সিসেম স্ট্রিট আলাদা জগৎ। সিসেম স্ট্রিট পাপেটের বাণিজ্যিক ভ্যালুটা, অর্থনৈতিক ভ্যালুটা আমার চোখের সামনে তুলে ধরলো। আমি সিসেমপুরের সিসেম স্ট্রিটের কাছে আসলে সারা জীবন কৃতজ্ঞ। এবং আমাদের একটুখানি আপনাকে, আমার আলিরাজ ভাই আপনারটা দেখছেন এবং উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে উনি, আপনি কি মনে করতে পারছেন নাকি যে তার প্রমোট করেছিলেন, এবং একটু আলিরাজ আপনার আসলে মন্তব্য করার আগেই মুক্ত ভাই আপনার কথাটা বলে দিয়েছিলেন যে আপনি কিভাবে প্রমোট করতে হেল্প করেছিলেন ঢাকা পাপেট থিয়েটারকে। আপনি দেখতে পাবেন নিচে আলিরাজ ভাইয়ের কমেন্টটা লেখা আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আলিরাজ ভাই, আসসালামু আলাইকুম। আপনার কাছে ঢাকা পাপেট থিয়েটারের সাথে আমি সারা জীবন কৃতজ্ঞ যে একটা সময় ঢাকা পাপেট থিয়েটার কিছুই করতে পারছে না, যখন আপনি একমাত্র আমাদের কাজ দিতেন, এবং বড় বড় জায়গায়, বড় যেখানে আমরা কল্পনা করতে পারতাম না, মন্ত্রীদের বাসায় বড় বড় পজিশনে যে আমরা পাপেট শো করছি, আমাদের পাপেটটা শো করতে পারছি, যেটা আমরা কল্পনা করতে পারতাম না। এবং আমি এখনো আমাদের জুনিয়র যারা নতুন পাপেট শিল্পী আসে তাদের কাছে বলি যে আমার জীবনের সবচেয়ে বড় মানে ইউনিভার্সিটি হলো আলিরাজ ভাই, যার কাছে শিখছি আমি প্রতিষ্ঠান টিকায় রাখবো কি করে। আমার কাছে একটা ইউনিভার্সিটি। আপনারা যে একটা পাপেট ফেস্টিভ্যালে তখন আলিরাজ ভাই মনে হয় এসেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমটাই। তাই ওই যে এইটা আমাদের ইনভেন্টর পাপেট ফেস্টিভ্যাল। আচ্ছা, ওটা আপনাদের না, আমি আবার পরে মনে পড়েছে এটা আপনাদের না, পাপেটের ফেস্টিভ্যাল। এবং উনি ওই সময়ও বলেছেন যে পাপেট ফেস্টিভ্যালটা যে ওনার একটি, যারা জানেন না, যে ওনার একটি খুবই ভালো স্টেজ আছে, এটা হচ্ছে দিয়াবাড়িতে। তো ওটা আলিরাজ ম্যাজিক থিয়েটার নামে পরিচিত। তো উনি এসবই বলছেন, এসব যে ক্রিয়েটিভ ইভেন্টকে উনি একটি জায়গা দিতে প্রস্তুত যখন জায়গা দরকার হবে। যে আলিরাজ ভাই ম্যাজিক থিয়েটারে আমরা 3বার শো করেছি এবং অসম্ভব সুন্দর একটা থিয়েটার, শুধু কমিউনিকেশনের একটু প্রবলেম হয়ে যায়। আমরা 3বার শো করেছি এবং আরো অনেক কিছু আমাদেরও করার ইচ্ছা ছিল, আলিরাজ ভাইয়েরও ইচ্ছা ছিল। আনফরচুনেটলি আসলে বিভিন্ন কারণে হয়নি, যে আমাদের দলটা প্রফেশনালি আমরাও এগোতে পারি কম, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। কিন্তু অসম্ভব সুন্দর একটা স্টেজ এবং অডিয়েন্স, অসম্ভব সুন্দর পাপেটের জন্য আমরা কাজ করেছি ওখানে, এবং খুবই ভালো লেগেছে। শুধু কমিউনিকেশনের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আশা করি আমরা আবার এখানে কাজ করব। আচ্ছা, আমরা সিসিমপুরেরটাই চলে আসি। সিসিমপুরে তো আপনি ঢুকলেন, তো সিসিমপুরের সাথে আপনার অলরেডি আপনি যে কাজ করেছিলেন মোস্তফা মনোয়ার স্যারের যে পাপেট নাটকগুলোর সাথে, তার বড় ডিফারেন্সটা কি? আর ওখানে যেহেতু সিসিমপুরটা একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ, তো ওখানে কি আপনাদের আসলে আর্ট ডিরেক্টর হিসেবে আপনার স্বাধীনতা কতটুকু ছিল? আর ওরা কি সবসময় বুঝতো যে কোন, আপনি যেমন এই দেশের মানুষ বুঝবেন যে এখানকার মানুষরা কিভাবে চিন্তা করে, এবং আপনি অলরেডি একটা খুবই বড় পাপেট দলের সাথে কাজ করেছেন ঢাকা পাপেট থিয়েটার আগে মোস্তফা মনোয়ারের সাথে। আপনার কি কখনো মনে হতো যে সিসিমপুর ওনারা বিদেশি বলে ওনারা কিছু জিনিসপত্র বুঝছেন না, আর আপনার স্বাধীনতা তখন সম্পূর্ণ থাকে না, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল, ওখান থেকে সবকিছু ওখান থেকে অনুমতি নিয়ে তারপর আসতে হয়?
না, ওখানে ওটা দরকার ছিল না। আমার আসলে কাজ ছিল, আমার তো পাপেটের নিয়ে কাজ ছিল না সিসেমপুরে। আমার ছিল পাপেট প্রপস সেট, সেট মানে ডিজাইন। সেট কিভাবে হবে, গাছপালা ঘর বাড়ি ওখানে বিভিন্ন রেশিওতে বানানো হতো এবং ওটা পাস করানো হতো। এবং সিসেমপুরে একটা পাপেট যদি একটা আপেল ধরে, ডিম ধরে, যা ধরবে ওইটা বানাইতে হবে, অরিজিনাল কিছু দেওয়া যাবে না এবং সত্যির উপরে সত্যি হওয়া লাগবে। একটা হালুম একটা কাঁঠাল নিয়ে এসে কাঁঠালটা হাত দিয়ে ফেরে ফেলবে, সেই কাঁঠালটা আমাদের বানাতে হতো একদম অরিজিনালের মতো, কিন্তু কাঁঠাল না, ওটা কাগজ বিভিন্ন কিছু দিয়ে এই কাজগুলো আমাদের করতে হতো। এবং বিভিন্ন ধরনের কিছু ছোটখাটো পাপেট গুলো বানাতে হতো। লেটার পাপেট ছিল, সিসেমি ওয়ার্কশপের মেন পাপেট গুলো ছিল, এছাড়া সাপোর্টিং কিছু পাপেট থাকতো, এগুলো আমাদের বানাইতে হতো। এবং প্রপস, বিশাল চ্যালেঞ্জিং প্রপস ছিল, যেটার জন্য আসলে সিসেমি ওয়ার্কশপ কিংবা আমাদের এখানে এশিয়াটিকের রতনদা আমাদের ছিল, এবং অনেকে আমাকে খুব পছন্দ করতো যে প্রপস আমি খুব ভালো বানাই। এই জন্য এখনো পর্যন্ত সিসেমপুরে গত বছর শেষ করলাম, মানে এখনো পর্যন্ত আমি ওই একই পোস্টে এখনো আমি কাজ করে যাচ্ছি সিসেমপুরের সাথে। এবং আরেকটা জিনিস আমাকে ভাই, আপনি ওখান থেকে কোনোভাবে কিছু শিখতে পেরেছেন? আপনি তো একরকম পাপেট ধরার সাথে ছিলেন, এখানে পাপেট কোন রকম মাপেট ইউজ করে ওরা? আমার দণ্ড পাপেট মনে হয় ওরা কোনো ব্যবহার করে, এবং না ওর মাপেট ছিল সবকিছুর মতো। তো আপনি কি কিছু শিখেছিলেন এখান থেকে, যেটা আপনার ঢাকা পাপেট থিয়েটারের কাজে এসেছে? যেটা হ্যাঁ, ওইটা সবচেয়ে শেখার যে ব্যাপারটা, যে পাপেট একটা বাণিজ্যিক ভ্যালু আছে। ওরা সারা পৃথিবীতে 30-32টা দেশে পাপেট চালাচ্ছে, এবং আমি খুব সিসেমপুরের সাথে কাজ করলে আমরা অনেক বেতন পাই, এবং মানে বিশাল বাজেটে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশে কাজ করাচ্ছে। তার মানে এর একটা বাণিজ্যিক ভ্যালু আছে। পাপেট শুধু স্কুলে যে পাপেট শো করলাম, মঞ্চে যে পাপেট শো করলাম, এইটা না, এটা অ্যাওয়ারনেস একটা ভ্যালু আছে। বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক পোজে টাকা দিচ্ছে, ইউএসএআইডি ফান্ডিং করছে, তার মানে এইটা একটা ফান্ডিং এর বড় জায়গা আছে এই আমাদের দেশে। তখন বিভিন্ন জনের সাথে আলোচনা করতাম, আমাদের দেশে ইউনিসেফ আছে, সেভ দ্য চিলড্রেন আছে, ওয়াটার এইড, বিভিন্ন এনজিও আছে, এরা পাপেটতে বিভিন্ন কাজ করতে চায়। তা এদের এই মূল, আমরা তখন এইটা দেখলাম যে এদের কাছে যেতে হবে আমাদের, যেই সব বড় বড় এই এনজিও গুলোর কাছে যেতে হবে, তাদের কাছ থেকে সাথে আমাদের অ্যাওয়ারনেস কাজগুলো করতে হবে, সেইগুলোতে আমাদের অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারি। সিসেমি ওয়ার্কশপ শুধু অ্যাওয়ারনেস কাজ করে, যে 3 থেকে 6 বছর 7 বছর বয়সী বাচ্চাদের অ্যাওয়ারনেস, ওদের কাজ সিসেমপুরের হলো ওই এন্টারটেইনমেন্টের থেকে বড় ব্যাপার অ্যাওয়ারনেস। এন্টারটেইনমেন্ট তো অবশ্যই আছে, বাচ্চারা আনন্দ পাবে, সেটা তো গেল হচ্ছে আপনাদের কিভাবে অ্যাপ্রোচ করা যায়, মানে পাপেটের শুধু গল্প বলা ছাড়া অন্য কাজগুলো, এবং সেভাবে কিভাবে দলটাকে চালায় নেওয়ার খরচ উঠানো যায়। কিন্তু সেই সাথে পাপেটের শুধুমাত্র পাপেটের স্টোরি টেলিং, পাপেট ম্যানিপুলেশন কিংবা ভয়েস থ্রোয়িং, এসব ব্যাপারে কি আপনি কোনো লাভ হয়েছিল সিসিমপুরের সাথে কাজ করে, যেটা আপনার ঢাকা পাপেট থিয়েটারে কাজে লাগাতে পেরেছেন? না না, সবগুলোই তো আসলে মানে যা শিখছি তাই তো এখানে এসে কাজে লাগাচ্ছে, এখানে যা শিখছি ওখানে যে কাজে লাগাচ্ছি, এরকমই একটা ব্যাপার। যেটা হলো পাপেটের কয়েকটা রূপ আছে, তার মধ্যে একটা হলো অ্যাস্থেটিক্স ভ্যালু, যে শিল্প। যে মুস্তফা মুনহাস স্যারের একটা শো আছে যে কোনো ডায়লগ নেই, বকের কান্না বলে একটা শো আছে, ওইটা আসলে শিল্পের চূড়ান্ত জায়গা। আবার সিসেমপুর যেটা হলো, ওরা শিল্পর থেকে ওরা হলো যে শেখাতে হবে, বাচ্চাদের নামটা শেখাতে হবে, মেসেজ দিতে হবে, পুষ্টি শেখাতে হবে, বিভিন্ন ক্লিনিং শেখাতে হবে। এইটা হলো সিসেমপুরের একটা, যে ওরা অ্যাস্থেটিক্স দিকে ওইভাবে যায় না। যেটা হলো মুস্তফা মুনহাস স্যার পাপেট শিল্পকলা বলতো, পাপেট না, স্যার হলো পাপেট শিল্পকলা। স্যারের এইটা হলো নান্দনিক শিল্পের একটা চূড়ান্ত জায়গা, প্রত্যেকটা আর্ট ফর্মকে এক করে একটা পুরো চূড়ান্ত জায়গায় নিয়ে স্যার নিয়ে এটাকে কাজ করে। আর আমাদের তো ওইটার সাথে সাথে আমাদের সিসেমপুরের মতো অ্যাওয়ারনেসে ঝুঁকছি আমরা বিভিন্ন বাণিজ্যিক জায়গায়। ইভেন পাপেট সিসেমি ওয়ার্কশপ মিনিয়েচার করে বিক্রি করে, মগ বিক্রি করছে, ওদের বিভিন্ন ক্যারেক্টারের ছবি দিয়ে টি শার্ট বিক্রি করছে, স্কুল ব্যাগ বিক্রি করছে। এইগুলো দেখে তো আমরা ভাবছি যে আমাদের কোনো একটা ক্যারেক্টার বেশ রিনাউন্ড হয়ে গেলে যে আমরা এইটা তো টি শার্ট করতে পারি। আমরা বাচ্চাদের ঘরে ঘরে পাপেট পৌঁছার জন্য আমরা সক্স পাপেট করি এক ধরনের, যেটা আমরা ভালো বিক্রি হয়, আমরা বিভিন্ন শোর সময় নিয়ে যাই, বিভিন্ন স্কুলে নিয়ে যাই আমরা, এইগুলো ভালো বিক্রি হয়, আমরা মোটামুটি সস্তায় দিই। যে
একটা বাচ্চা একটা পাপেট নিজের কাছে রাখবে, নিজে কিছু করবে। তাই এগুলো সিসেমি ওয়ার্কশপ থেকে আসলে শেখা। ও আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ভালো একটা, আমরা একটু যে ভালো জানলাম যে শিল্প হিসাবে যেমন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে যদি প্রফেশনাল হতে চায় তার এবং অন্য দিকগুলো তার খুঁটিয়ে দেখতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মেসেজ দেওয়া, সেই সাথে কিভাবে আরো ব্যবসায়িক ভাবে এটাকে জনপ্রিয় করা যায়, ওটা ওই দিকটা আপনি শিখতে পারলেন সিসিমপুর থেকে। আর এরপর তো আপনার ঢাকা পাপেট ওখানে যেহেতু একটু আর্থিকভাবে সচ্ছলতা আসলো, যেহেতু সিসিমপুররা বিদেশি এবং অনেক, আপনি একটু আগে বললেন যে ওদের বেতন অনেক বেশি, এটার পর কি ঢাকা পাপেট থিয়েটারে আপনি ওই সময় কি অবস্থা ছিল? না ওইভাবে আসলে না, আমার আর্থিক জীবনে, আমার সামাজিক জীবনে একটু আমি যেরকম আমার ফ্যামিলিকে আমি খুব কষ্ট দিছি জীবনে, যে আমি কোনো সময় দেখা গেল বাবা মারে যে সময় সঠিক সময়ে আমার উপার্জনে একটা অংশ দেওয়া উচিত আমি দিতে পারিনি। এখনো আমার ফ্যামিলিরে আমি ওইভাবে বাবা হিসাবে, স্বামী হিসাবে, কিংবা আমার যে ইনকামটা আমি করতে হতো সেইটা হয়তো আমি করতে পারিনি, যে একমাত্র পাপেটে আমি সময় দেওয়ার জন্য, যে পাপেট একটা মুভমেন্টের মধ্যে আছি তো। এবং আসলে পাপেট সারা পৃথিবীতে কিন্তু ফ্যামিলি, সারা পৃথিবীতে পাপেট টিম হলো ফ্যামিলি এবং আপন আত্মীয় স্বজন, আপন লোকজন। তা আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ যে শো আসলে আমার ওয়াইফের জন্য না, আমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই ও পাপেট করে এবং আজ পর্যন্ত সে আমাদের প্রত্যেকটা কাজে পাপেটে আসলে ঢাকা পাপেট থিয়েটার মানে তারও, আমাদের যে একবার কাজ করে ঢাকা পাপেট থিয়েটার তার। এবং যেটা আমার ফ্যামিলি, আমরা বলছিলাম যে আমার ভাই আছে, ব্যস্ত। জি জি, হ্যাঁ জি বল, শুনছি আমরা। আপনার ভাই আমার ভাই কাজ করে, আমার বোন কাজ করে, আমার আপন জনরা কাজ করে এখানে। আমরা প্রায় এখন 10-12 জন যে একদম রিলেটিভ আমার ঢাকা পাপেট থিয়েটার। পাপেট শিল্পটা আসলে দাঁড়াই থাকে পাপেট টিমের উপরে। কত ভালো পাপেট টিম আমি গঠন করতে পারলাম, আমরা পাপেট টিম গঠন করতে পারলাম তার উপরে। হয়তো আমাদের এখানে অনেক ছেলে মেয়ে আসে যায় এরকম করে, এর মাঝখানে কিছু আছে নেশায় থেকে যায়, এদের জন্য পাপেট টিমটা থাকে, বেঁচে থাকে। এই ভালোটা নিয়ে দিনের পর দিন একজন রিহার্সেল করছে। রড পাপেট যেটা, এটা প্রচুর প্র্যাকটিস করে আয়ত্ত করতে হয়, দিনের পর দিন একজন প্র্যাকটিস করছে, কোনো ভবিষ্যৎ নেই এর তাই জেনে। এবং আমি যেরকম, আমি আসলে কি করব না করব জানতাম না, পাগলামিই করতাম এক ধরনের। আমার ফ্যামিলিতে আমি খুব কষ্ট দিছি, আমি আয় রোজগার ওইভাবে কোনো সময় করতে পারিনি। তা যখন যেটা ফ্যামিলিতে দরকার আমি দিতে পারিনি, এইটা আমার ফ্যামিলির লোকজন, আমার ওয়াইফ কিংবা একসময় আমার বাবা মা খুব কষ্টে এটা মেনে নিতে হয়েছে যে আমি এরকমই। তা এইভাবেই ঢাকা প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি যখন সিসিমপুরে ব্যস্ত এবং সিসিমপুরে আর্থিকভাবে বেশি লাভবান, ওই সময় ঢাকা পাপেট থিয়েটারের কি অবস্থা ছিল? ঢাকা পাপেট থিয়েটারের বড় বড় কিছু কাজ বন্ধ থাকতো, কিন্তু এই যে আলিরাজ ভাইয়ের মতো শো গুলো যেগুলো দিত, কল শো গুলো, বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম, বিভিন্ন স্পেশাল ডে যে প্রোগ্রাম, এইগুলো চলতো। শুক্রবারের সন্ধ্যায় শো পেতাম, কিন্তু বড় বড় কিছু কাজের জন্য আমরা দৌড়াদৌড়ি আর করতে পারতাম না। তখন দেখা গেলো টিমটাও ভাঙা গড়ার মধ্যে থাকতো। তা কাজ সবসময় ছিল কম বেশি ছিল, যে ওই সময় কিছু কাজ কম হতো। আবার আমি দেখা গেল নতুন পাপেট বানাবো, নতুন স্ক্রিপ্ট করব, গল্প করব, হয়তো 6 মাস 8 মাস সিজনপুরে ব্যস্ত, এগুলো হতো না। কিন্তু স্টেজ শো, আমাদের কমিউনিটি শো, জন্মদিনের শো, এইগুলো চলতো। আর আরেকটা জিনিস মুক্ত ভাই, এই সময় আপনারা তো এর পরপর মনে এক সময় ঠিক করে যে আপনারা একবার প্রফেশনাল থিয়েটার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করবেন। প্রফেশনাল মানে যারা টিকিট শো করে। জি, কারণ ঢাকায় পাপেটের টিকিট শো এটা খুবই রেয়ার, আমি মনে হয় দেখি নাই। মানে একটা পাপেটের দল তার নিজেরাই শোটা নামিয়ে টিকিট বিক্রি করছে, এরকম খুবই কম হয়। একটা সময় বোর লাগতো যে আমরা আসলে কি করছি, পাপেটের কি করছি। আর যেহেতু পাপেটের সবচেয়ে বড় মানুষ যে দুইজন, আমরা আমাদের একই ফ্যামিলিতে থাকি, আমি আর আমার ওয়াইফ, ও আমরা দুজন বিভিন্ন প্ল্যান করতাম। আমি বকা খেতাম আমি বেশিরভাগ সময়, যে এ কি করছি, এইভাবে করলে হবে না, এই মিঠু ভাইরা কিংবা ওরা যা চিন্তা করছে এইভাবে না, আরো বড় কিছু করতে হবে, রিস্ক নিতে হবে জীবনে। আমরা দিনের পর দিন, আমরা রাতের দিনে যখন অবসর পেতাম চিন্তা করতাম। তা ওই সময় আমরা 2015 সাল যত সম্ভব, এই সময় আমরা ঠিক করি যে আমরা আসলে
এবার প্রফেশনাল থিয়েটারে যাব যেখানে দর্শকদের আমরা শো দেখাবো, যে দর্শক টিকিট কেটে শো করবে। তখন আমরা কয়েকজনের সাথে কথা বললাম, মিঠু ভাইকে ডেকে কথা বললাম, আরো কয়েকজন ছিল, সজল ছিল, এই আমি, আমার বউ, আমরা কয়েকবার বসলাম কি করা যায়। তার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রাম করতে হবে, 2টা গল্প নিয়ে স্টেজে একটা মানুষ 200-300 টাকা টিকিট কেটে দেখবে, তাকে ফাঁকিবাজি করলে হবে না, সেখানে প্রপার সুন্দর গল্প হওয়া লাগবে, অডিও রেকর্ডিং, মিউজিক, পাপেট, স্টেজ, স্লাইড সব প্রফেশনাল হতে হবে। তখন আমাদের খুব ভাবে হেল্প করছিল শিল্পকলা আমাদের এক বড় ভাই আছে, জসিম ভাই, মোহাম্মদ জসিম উদ্দিন। উনি আমার পিছনে বছর খানেক লেগেছিল, মুক্ত ভাই কিছু করেন। আরেকজন আমাদের ছিল শিল্পী নামে একজন আমার বউয়ের কলিগ এবং আমাদের খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড। উনি খুব খোঁচাতো, মুক্ত ভাই এইভাবে না, কিছু করেন, টাকা লাগলে আমি দিব। সে টাকা ব্যাংকেতে তুলে বসে আছে, আপনি কিছু করেন, আপনারা কিছু করেন। পাপেটের সময় কি আপনারা কি নতুন কিছু গল্প নিয়ে আসলেন? মানে আমরা আসলে বহু বছর ধরে আশেপাশে থেকে খালি শুনতাম যে পাপেটে একটা বড় ভবিষ্যৎ আছে, তোমরা পারবা, তোমরা কিছু করতে হবে। এই করাটা করতে করতে আমাদের 2015 সাল পর্যন্ত এসে যায়। তখন আমরা আসলে তার মাঝখানে আসলে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের বাসায় আমরা তার নাতনির জন্মদিনে পাপেট শো করতাম। 2-3 বার আমরা প্রাইম মিনিস্টার, উনি একমাত্র ঢাকা পাপেট থিয়েটারের পাপেট শোটা এসে দেখতেন এবং ওখানে একটা আমাদের মধুর স্মৃতি ছিল কিছু। উনি আমাদের লোক দিয়ে তার পার্সোনাল দিয়ে পাঠাইছিল, এরা যেন খেয়ে যায়, তার পার্সোনাল পাপেট এই ফটোগ্রাফারকে পাঠাই বলছিল, ওরা পাপেট যারা কাজ করেছে ওরা যেন খেয়ে তারপরে যায়। তাই এরকম যে উনি আমাদের পাপেট শো দেখতেন, অন্য কিছু দেখতেন না, পাপেট শো দেখতেন। তখন আমরা আসলে কাঠুরিয়া উনার বাসা থেকে একবার আসলো যে ঠাকুরমার ঝুলির পাপেট শো করতে। তা আমাদের এই জাতীয় কিছু নেই, আমরা লাইভ কাঠুরিয়া জলপরি আর মিথ্যাবাদী রাখাল করি। তখন করতে যে আমাদের স্ক্রিপ্টিং হয়ে যায়, তখন চিন্তা করি যে এই 2টা আমরা স্টেজে নিয়ে আসব এবং এর স্ক্রিপ্ট করতে আমি, আমার বউ, আমরা দিনের পর দিনের স্ক্রিপ্ট করি, এই কাটি ছিঁড়ি আবার করি না। শুধু হুবহু গল্প বললে হবে না, তো এটা পাপেটে হবে। যারা পাপেট করে তারা বোঝে যে পাপেটের কিছু মানে পারা না পারার বিষয় আছে, এই জায়গাটা পাপেট পারবে না, এই জায়গাটা মানুষের থেকে বেশি পারবে। এইগুলো নিয়ে আসা এবং দর্শকদের মন বুঝে এগোনো, গল্পকে 30 মিনিটে আনতে হবে, বাঁধতে হবে। বারবার জসিম ভাইয়ের সাথে বসি, ওর সাথে বসি, এর সাথে বসি, আবার কাটি ছিঁড়ি। তখন টাকা লাগবে, অডিও স্টুডিওর সাথে যোগাযোগ করি যে কত টাকা লাগবে, 2টা স্ক্রিপ্ট এরকম 1-1.5 ঘন্টার হবে, এর মিউজিক দিতে হবে, এডিট করতে হবে। তখন আপনারা কি শুধু ভয়েসটা রেকর্ড করছিলেন মুক্ত ভাই, নাকি শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক? না, প্রথমে তো যেটা হয় যে গল্প হয়ে যাওয়ার পর ভয়েস রেকর্ড করতে হয়, ওইটাকে এডিট করতে হয়, মিউজিক দিতে হয়, এইভাবে করে টোটাল কাজটা অডিও একটা স্টুডিও থেকে বের হয়। মানে পুরোটা কি আপনারা অডিও রেকর্ডিং করছিলেন পুরো পারফরম্যান্সটা? জি। তখন ঠিক হলো যে আমাদের প্রায় 2-1.5 লাখ টাকা লাগবে। আচ্ছা, আমি, মিঠু ভাই আর ঈশিতা 3 জন 25,000 টাকা দিব, দিয়ে কাজটা শুরু করব, তারপরে কি হয় দেখব। যাই হোক, আমরা শুরু করি। পরে আনফরচুনেটলি মিঠু ভাইকে ওই সময় আমরা হারাই, যে মিঠু ভাই আর কাজে অডিও রেকর্ডিং এর পরে আর যোগ দেয়নি আমাদের সাথে। হ্যাঁ, প্রবলি আমি ওই দিন ছিলাম, মানে আমরা একটা শোতে ছিলাম, তার আমি অন্য শো করছিলাম, তার পরের দিন মনে হয় মিঠু ভাই আর আসেন নাই। মিঠু ভাইয়ের পরে মানুষ হারিয়ে গেছিলেন এক টাইপের। হ্যাঁ, এরপরে উনার একটু শারীরিক প্রবলেম ছিল, আমরা রিহার্সেল করতাম 6 তলার উপরে, উনার সিঁড়ি দিয়ে ওঠাটা পায়ে প্রবলেম ছিল। এটা উনি বলছিল যে আমি আসলে সিঁড়ি দিয়ে এত উঠাউঠি করতে পারি না। তাই এটা বিষয় ছিল, যেরকম আমরা 6 তলা আবার যে বাসায় থাকি, বাসার ছাদে রিহার্সেল করতাম। তখন আমরা করি কি, আমাদের দলের পুরানো যারা কাজ করেছে, যেরকম এর মধ্যে আমাদের আছে লিন্ডা অধিকারী, তারপরে ডাইনা, জুয়েল, সজল, এরকম আমাদের আরো কিছু ছিল, তো আমাদের সাথে কাজ করতো। তখন আমাদের একজন ছিল সাই মোমো, পুরো মার্কেটিংটা দেখতো এবং এত সুন্দরভাবে মার্কেটিংটা দেখেছে আমাদের, যে অনলাইনে টিকিট সেলিং থেকে শুরু করে প্রচার, বিভিন্ন কিছু। এবং আমরা তখন একটা ভালো দল গঠন করেছিলাম, যেটা পাপেটের কিচ্ছু না, একটা সুন্দর দল, যেখানে কি মানে আমরা শুধু জানি পাপেট কণ্ঠ দিয়া পাপেট চালানো না, এর থেকে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট একটা দলের।
একটা যে কোনো অফিস বলেন যাই বলেন, ম্যানেজমেন্টের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমার হাজার ভালো পাপিটিয়ার আছে, ভোকালিস্ট আছে, আমার হাজার ভালো পাপেট বানানোর লোক আছে, কোনো কাজে লাগবে না যদি আমার ম্যানেজমেন্ট না থাকে। তা আমরা ওই সময় পেরেছিলাম একটা সুন্দর দল গঠন করতে। এইটা আমাদের একটা বড় হবে না মানে প্রফেশনাল শোটা। আপনাকে আরেকবার যদি বলতেন যে কোন ঠাকুরমার ঝুলি কোন কোন গল্প দুটো করেছিলেন আপনারা? আমাদের গল্প ছিল হলো মিথ্যাবাদী রাখাল, যে ওই যে একটা রাখাল ছেলে বারবার বাঘ এলো বলে বিভ্রান্ত করতো, এইটা একটা মিথ্যাবাদী রাখাল। আমাদের ছিল দুষ্টু রাখাল গল্পের নাম। আর একটা ছিল কাঠুরিয়া ও জলপরি, যে কাঠ কাঠ যে কুড়ালটা নদীতে পড়ে যায়, আমাদের পুরনো দিনের গল্প। তা এই দুইটা গল্প, হ্যাঁ এই দুইটা গল্প আমরা অডিও রেকর্ডিং শেষ করি। এর মধ্যে মিউজিকে আমাদের প্রচুর সময় লেগেছিল। যিনি মিউজিক করেছেন, এডিটার মিউজিক, উনি খুব খুঁতখুঁতে ছিল, অসম্ভব বড় মাপের শিল্পী। উনি দেখা গেল ছোট্ট একটা মিউজিকের জন্য সারাদিন উত্তরা থেকে আসতো মোহাম্মদপুরে অডিও স্টুডিও, কিন্তু দেখা গেল আমি যে বসে আছি সারাদিন আসিনি। মিউজিক শেষ করতে আমাদের প্রচুর দিন লেগেছে, 6 মাস লেগে গেছে দুইটা গল্পের মিউজিক, কিন্তু যেটা প্রথম শ্রেণীর মিউজিক হয়েছে। তারপরে আপনারা এটা কবে নামালেন শোটার সময় কিরকম রেসপন্স পেলেন? আপনাদের দলে কি চেঞ্জটা আসলো যখন আপনারা এই টিকিট শোটা নামালেন? এইটা যেটা হয়েছে আসলে আমরা বারবার কখন শুরু করব, এদিকে আমরা বিভিন্ন মানুষের সাথে সাথে কি করে স্টেজে শো করতে হয়, প্রফেশনাল স্টেজে লাইট করতে হয়, এর প্রফেশনাল লাইটিং লাগে, লাইট ডিরেক্টর খোঁজা, হল ভাড়া করতে কি কি করা লাগে, শিল্পকলা আমরা করব, শিল্পকলার যে ওই যে নৃত্যকলার যে হলটা আছে ওইটা ভাড়া করার জন্য কি কি প্রসেস আছে, এইগুলোর পিছনে দৌড়ানো, শিল্পকলায় যে বিভিন্ন কিছু করাই আমাদের 3-4 বার আমরা ডেট ফেল করি, যে মূলত মিউজিক এবং আমাদের পাপেট বানানো শেষ হচ্ছিল না বারবার। তা ওইটার জন্য ইয়ে করতে করতে আমরা যে 2017 মার্চের 10 তারিখে আমরা প্রথম স্টেজের প্রফেশনাল স্টেজ শোতে নামি। হ্যাঁ, যেটি আমাদের জন্য এখনো পর্যন্ত আমরা ঢাকা পাপেট থিয়েটারের জন্মদিন মনে করি, নবজন্মদিন, নবজাগরণের জন্মদিন, 10 তারিখ। ওই সময় রেসপন্সটা কিরকম ছিল? কারণ আমি দেখেছি আসলে পুরো হল ভর্তি দর্শক ছিলেন, অনেকে দাঁড়িয়েও ছিলেন। আপনি যদি অভিজ্ঞতা রেসপন্স, আমরা আসলে তখন আসলে আমাদের যারা ম্যানেজমেন্টে মার্কেটিং নিয়ে কাজ করছে এরা খুব অবাক করে দিয়েছিল। আমরা মার্চের 1 তারিখে টিকিট ছাড়ি, ফেসবুকে বুস্টিং করি, বিভিন্ন প্রচারণা করে আমাদের 3 তারিখে আমাদের পুরো 250 টিকিট শেষ হয়ে গেছে। 2 দিনের মধ্যে 2 দিনে 250 টিকিট আমাদের শেষ, এবং বিভিন্ন জন টিকিট চাচ্ছে, বিভিন্ন খালি ফোন আসছে আর ফোন আসছে, আমাদের টিকিট নেই। আমরা শুধু সরি বলছি। আমরা তখন প্রথম শো আমাদের 300 টাকা, 200 টাকা আর 100 টাকা টিকিট প্রাইস ছিল, সামনে মাঝে পিছনে। আমাদের 3 দিনের টিকিট শেষ হয়ে যায়। এটা কি নৃত্যকলা অডিটোরিয়ামে? হ্যাঁ, নৃত্যকলা, সঙ্গীত ও নৃত্যকলা ছোট সম্ভবত, মানে প্রধান অডিটোরিয়াম ক্যাপাসিটি, কিন্তু ওই 225-30 জন বসানো যায়। তো ওইটার পরে কি আপনারা টিকিট সত্য আরো চালালেন এবং একটা সময় আপনারা মহিলা শক্তিতে শিফট করলেন? ওই ব্যাপারটা যদি বলেন, কেন শিল্পকলা থেকে মহিলা শক্তিতে? শিল্পকলায় আসলে একটু হল বরাদ্দ নেওয়াটা একটু ঝামেলাজনক, আগের থেকে জানাতে হয়, এবং যে কোনো সময় হল বরাদ্দ বাতিল করতে পারে সরকারি কার্যক্রম কিংবা শিল্পকলার কার্যক্রম যদি চলে আসে। আর আমরা যেহেতু দর্শকদের কাছ থেকে টিকিট বিক্রি করে আমরা শো করি, আমরা তখন শিল্পকলা একটু ভয় পেলাম। আমরা তখন মহিলা সমিতিতে শো শুরু করলাম, এবং ওইটা যদি আমার হল বরাদ্দ ওরা কনফার্ম করে তাহলে সেইটা ঝড় বৃষ্টি যাই হোক ওইটা নড়চড় হবে না। তখন আমরা আসলে একটা প্রশ্ন এখানে মুক্ত ভাই, সেটা হচ্ছে যে শিল্পকলার তো পুতুল নাচের একটা মনে হয় সাব ডিভিশন আছে নাট্যকলার সাথে, কিন্তু যেখানে ওরা একটা সাব ডিভিশন পর্যন্ত রাখে, সেখানে আপনাদের সহায়তা কেন করে না ওরা? না, ওই রকম আসলে শিল্পকলার কিছু পাপেট কেন্দ্রিক কার্যক্রম হয়, কিন্তু আসলে এটা নাট্যকলার সাথেই একটা ইয়ে আছে, ওইভাবে অ্যাক্টিভ আমার কাছে কখনো কিছু মনে হয়নি। কিন্তু যে লাকি শিল্পকলার মহাপরিচালক লাকি ভাই, উনি অনেক মানে গুণী মানুষ, উনি অনেক চেষ্টা করছে পাপেটকে দিয়ে একটা কিছু করানোর এবং সাকসেসফুলি করানোর। উনি এটা চেষ্টা করছে, হয়তো উনি পারবে। আর ওনার সাথে আমাদের বিভিন্ন ভাবে কথা হয়েছে। এবারে একজন আছে এরশাদ ভাই, উনিও নাট্যকলারই, কিন্তু উনি পাপেট নিয়ে আমাদের সাথে অনেক রকম কমিউনিকেশন যোগাযোগ করে
এবং 21শে মার্চে ওয়ার্ল্ড পাপেট্রি ডে, যেটা বিশ্ব পুতুল নাট্য দিবস, শিল্পকলা প্রোগ্রাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রোগ্রাম করে আমাদের নিয়ে, এবং সারা বাংলাদেশে যে দলগুলো আছে পাপেট শো তাদেরকে নিয়ে করে এরকম কিছু। এরপর আপনারা মহিলা শোটি যখন নিয়ে গেলেন, তারপর কতদিন পর পর শুরু করলেন যে পাপেট শোটা করার পর? এক একটা নতুন নাটক নামানো তো অনেক ঝামেলা এবং অনেক পরিশ্রম, তার সাথে নতুন পাপেট বানাতে অনেক টাকা খরচ, এবং নতুন নাটক তো হুট করে করা যায় না। ধরেন হলো নতুন নাটক অনেক স্ক্রিপ্ট নিয়ে অনেক দিন থাকতে হয়, প্ল্যানিং অনেক কিছুতে। মহিলা সমিতিতে আমাদের যে 2টা গল্প আমরা করলাম, আমরা এইগুলো নিয়েই মোটামুটি কাজ করতে থাকলাম। একটা শো করি, পরে আমরা করলাম কি 2 শিফটে শো করি, সকাল 10টা থেকে 11:30 একটা শো, 12টা থেকে 1টা পর্যন্ত একটা শো, এইভাবে 2 শিফটে শো করি। এইভাবে আমরা বেশ কিছু শো করলাম, হাউসফুল হয়, দর্শক ভালো হয়। এর মাঝখানে যেটা আমরা তখন আমাদের সাংস্কৃতিক মন্ত্রী ছিল আসাদুজ্জামান নূর ভাই, উনাকে একদিন আমরা যে মানে বিভিন্ন ভাবে ধরি, একটা ফ্যামিলি লিঙ্ক আপ ছিল, আমার শ্বশুরের বন্ধু ছিল এবং আমি এশিয়াটিকের সাথে কাজ করতাম, সবকিছু মিলে ওই লিঙ্ক আপে ওনার সাথে যোগাযোগ করে উনাকে একদিন আমাদের শো দেখতে বলি, এবং উনি ঠিকই ডেট দিয়ে মন্ত্রী থাকা অবস্থায় উনি আমাদের শো দেখতে আসেন নির্দিষ্ট সময়ে, এবং উনি আমাদের শো দেখে মানে খুবই প্রশংসা করেন। মানে আমরা আমাদের খুব লজ্জা, অবাক লাগে, ছোট মানুষ আমরা, এত প্রশংসা উনি করছে যে, এবং উনি খুশি হয়ে মহিলা সমিতিতে আমাদের তখন হল ভাড়া ছিল 11,000 টাকা, যেইতে উনি ওই মন্ত্রণালয়ের সাবসিডিয়ারি দিয়ে উনি 5,000 টাকা করে দেয়, আমরা মাসে 2 বার 5,000 টাকা দিয়ে হল ভাড়া নিতে পারতাম। নূর ভাই আমাদের জন্য এইটা করে দেয়, এবং উনি এরপরেও আমাদের 2 বার অনুদান দিয়েছে মন্ত্রণালয়ের, যে ঢাকা পাপেট থিয়েটারের কাজ সবকিছু মিলে উনি আমাদের 2 বার খুশি হয়ে মন্ত্রণালয়ের অনুদানও দিয়েছে এবং আমাদের হল ভাড়া অর্ধেক করে দিয়েছে। আর নূর ভাই তো আসলে তার রাজনৈতিক পরিচয়টা অনেক পরে, ওনার প্রধান পরিচয় হচ্ছে উনি একজন শিল্পী, মানে ব্যবসায়িক পরিচয় এবং রাজনৈতিক পরিচয় যত বড় হোক, ওটা আসলে তার শিল্পী পরিচয়ের পরে। আমরা একজন অভিনেতা এবং আবৃত্তি শিল্পী হিসাবেই তিনি। আরেকটা এখানে এই প্রফেশনাল শোটা থেকে কি আসলে আপনাদের দল চালানোর মতো খরচটা কি আসলে তোলা পসিবল? যখন আপনার আপনারা খুব নিয়মিত করতে পারতেন না, কারণ যেহেতু নতুন নাটক নামানোর সমস্যা, প্রত্যেক মাসে তো আর নামতে পারতেন না নতুন, প্রত্যেক বছর। এইটা আমরা তখন আসলে একটা জিনিস বুঝতাম যে আমাদের ইনকাম কি আসছে না আসছে, আমাদের কাজ করে যেতে হবে এবং ইনকামটা আমাদের পরবর্তীতে আসবে। আমরা যদি কাজ করে যে আমরা মাসে 1 বার 2 বার 3 বার আমরা হলে শো করছি, বিভিন্ন জায়গায় আমরা কল শো পাচ্ছি, ঢাকার বাইরে, এবং হলো এর মধ্যে আমরা দেশের বাইরে যোগাযোগ করে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমরা দাওয়াত পেলাম। তাই এরকম আমরা চিন্তা করলাম আমাদের কাজ করে যেতে হবে, সে পকেটে পয়সা থাকুক আর না থাকুক। এবং আমরা পাপেট ফেস্টিভ্যাল শুরু করলাম, যে বছরে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটা 2 দিনের পাপেট ফেস্টিভ্যাল, যেখানে 5-7 রকমের পাপেট শো হতো, এবং সারা দিনের জন্য ফ্যামিলি বাচ্চারা এসে পাপেট শো, খেলাধুলা, পাপেটের একটা গ্যালারি করতাম। ঢাকার বাইরের পাপেট টিম আসতো, তারা পাপেট শো, ট্র্যাডিশনাল পাপেট শো করতে। এরকম বিশাল ভাবে 3 তলা জুড়ে অডিটোরিয়াম, গ্রাউন্ড ফ্লোর, সামনে ঢোল দিয়ে আমরা একটা মেলার মতো আয়োজন করতাম। যে এখানেও আমাদের লস হতো, কিন্তু ওই যে আমাদের করতে হবে, এটা মনে হতো আমাদের কিছু করতে হবে, করলেই আমাদের আস্তে আস্তে আমরা ইনকামের দিকে যেতে পারবো। আর আপনাদের উদ্দেশ্যটা তো আসলে টাকাটা না, উদ্দেশ্যটা হচ্ছে কাজটা করা। মানে অনেকে যেমন টাকাটা পেলে ওটাই তাদের মূল লক্ষ্য, ওটাই পেলে তার খুশি হয়। আপনাদের কাজটা, নাটকটা নামিয়ে বেশি খুশি হতেন। আচ্ছা, আমাদের যদি এই ব্যাংককে যে আপনার ওয়ার্ল্ড পাপেট ফেস্টিভ্যালে গেলেন, এবং এটা তো মনে আপনাদের জন্য প্রথম বিদেশের কোন ফেস্টিভ্যালে যাওয়া, তো এটা পরীক্ষার অভিজ্ঞতার কিরকম? ওরা এখানকার পাপেট গুলো কিভাবে নিলেন? আপনার কি শুধুমাত্র রড পাপেট ইউজ করলেন, নাকি বিভিন্ন রকম পাপেটের কম্বিনেশন ব্যবহার করলো? না, একটা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করলে বা 6 মাস ধরে তাদের বিভিন্ন কিছু চাই, অডিও চাই, ভিডিও চাই, গল্পের অনুবাদ লিখে দিতে হয়, টিম সম্পর্কে জানাতে হয়, টিমের কাগজপত্র পাঠাতে হয়, এগুলো বিভিন্ন কিছু প্রসেস চলে। এরপরে ওরা মনোনীত করলে এরপরে তো আসে পাসপোর্ট, ভিসা, হাবি জাবি। তা শুরুতে আসলে ওরা ওপেন ছাড়ে যে ফেস্টিভ্যালের
কাগজপত্র পেপার ছাড়ার পরে যারা যারা ফর্ম ফিল আপ করে পাঠাবে, যাদের ওরা সিলেক্ট করবে তাদের আবার বলে তোমরা এই দাও ওই দাও। আমাদের যেরকম একসময় চেয়ে বসলো তোমরা বাংলাদেশে পাপেট শো করো, তোমাদের সরকারি পেপারস কি, তোমার সরকারি তো একটা পেপারস আছে যে তোমরা বাংলাদেশে কাজ করো। এখন আমরা তখন জানালাম যে আমাদের বাংলাদেশে কোনো কালচারাল দলের কোনো সাংগঠনিক সরকারি কোনো লাইসেন্স এই জাতীয় কিছু নেই, কিন্তু একটা দলের একটা পেপার থাকে যে সংবিধান থাকে, কনস্টিটিউশন থাকে স্ট্যাম্পে। আর সরকারি ভাবে আমাদের কোনো পেপারস নেই যে তোমাদের ট্রেড লাইসেন্স আছে না কি আছে। আসলে আমাদের তো ওইভাবে কোনো পেপারসই সরকারি রেজিস্ট্রেশন নাম্বারে কোনো সম্পর্ক, জি রেজিস্ট্রেশন নাম্বার একটু থাকে না আসলে দলের, থাকে না। তখন ওদের জানানো খুব অবাক। তারপরে বললো তাহলে তোমাদের কি আছে, আমাদের সংবিধান দলের কনস্টিটিউশন এই সংবিধান আছে, এইটা কি এইটা এই। তখন আমরা জানলাম বাংলাদেশের কোনো দলেরই কালচারাল কোনো নাটকের দলের ওইভাবে থাকে না এগুলো। এবং সবকিছু শেষ পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা কি ওখানে, ওখানে যে গেলেন কিরকম অভিজ্ঞতা হলো? এবং আমি যে শুনেছি আপনার লাস্ট শো করেছে, লাস্ট কল যেটা লাস্ট শোটা করতে পেরেছিলেন ওখানে। ওখানে আসলে প্রথম থেকে একটা ড্রিম ছিল, আমাদের ড্রিম ছিল, আমরা প্রত্যেক সময় মনে হচ্ছে আমরা এই যেতে পারছি না, আবার এইটা চাচ্ছে, আবার এই লাগবে। দলের এই 9 জন যাব, তার 8 জনের পাসপোর্ট নেই, এই পাসপোর্ট করো, এ করো, ভিসার জন্য দাও, ভিসা সাদা পাসপোর্ট একদম কোনো ভিসা নেই, ভিসা দেয় না। ওখান থেকে আবার একটা পেপার টানো, মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা ড্রিমের মধ্যে এই যেতে পারছি না, এই করতে করতে শেষ পর্যন্ত আমরা গেলাম। এবং বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমির আরেকটা দল গেল, যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাপেট থিয়েটার নামে মোস্তফা মনোয়ার স্যারের দলটাও গেল, আমরাও গেলাম। আমরা ওখানে মানে প্রথম যাওয়া, দেশের বাইরে নিজেদের পাপেট টিম নিয়ে যাওয়া, একটা অন্যরকম একটা আনন্দের বিষয়। আর ওখানে যে আদর আপ্যায়ন সবকিছু, মানে সে মানে এই যে থাইল্যান্ডের ফুকেট বলে একটা শহর, যেটা আমাদের যেরকম কক্সবাজার ওদের ফুকেট, ওখানে বিচ, মানে টুরিস্টরা ওখানেই বেশি থাকে। ওখানে একটা জায়গায় আমাদের পাপেট ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা 190 জন পৃথিবীর 190 জন পাপেট শিল্পী একটা হোটেলে, মানে 56টা পাপেট দল, 26টা দেশের মনে হয় 52টা না 56টা পাপেট দল আমরা ওখানে একটা হোটেলে থাকি। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন ওয়ার্কশপ থাকে, এ থাকে ও থাকে। শেষের 4 তারিখ আর 5 তারিখ শুধু পাপেট শো ছিল, তার আগে আমরা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ওরা বিভিন্ন, কোনোদিন প্যারেড হবে, র্যালি, কোনোদিন হলো ক্যাটওয়ার্ক, মানে প্রত্যেকটা দল পাপেট তাদের পাপেট নিয়ে আর সামনে এসে বো করবে, দলের পরিচিতি দিবে। এই বিভিন্ন, কোনোদিন জাপানিরা রাশিয়ানরা ওয়ার্কশপ করবে, ওরা বিভিন্ন ওদের জায়গায় বেড়াতে নিয়ে যায়। তাই এইসব করতে করতে আমাদের শোটাও হলো। এবং আমাদের শোটা আপনাদের ক্যাটওয়ার্ক একটা ভিডিও ইউটিউবে আছে, আমি শেয়ার স্ক্রিন করতে পারছি না, একটা পিসি ইউজ করা হচ্ছে বলে ওখানে, এবং আপনারা বাংলাদেশের পতাকা নিয়ে গেছিলেন আমি দেখতে পেয়েছি। আমরা একমাত্র দল যারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা ক্যাটওয়াকে আমরা যাই, ওদের পারমিশন নিয়েছিলাম আমরা, যে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করার জন্য। এবং আমাদের শোটা আনফরচুনেটলি ওরা প্ল্যান করে ফেস্টিভ্যালের শেষ শো হিসাবে রাখছিল, যে ওদের মেয়র আমাদের শো দেখেছিল, এবং আমাদের মোস্তফা মনোয়ার স্যার আমাদের প্রথম আমাদের ঢাকা পাপেট থিয়েটারের শো দেখে, এবং মানে ওনার কাছে আমরা কৃতজ্ঞ, উনি আমাদের শো দেখে খুব খুশি। এবং উনি ওই সময় দেখা পুনর্মিলনটা যদি আমার একটু বিস্তারিত বলতেন, যে আসলে আপনার গুরু এখন নিশ্চয়ই আপনার উপর একটুখানি মনোক্ষুণ্ণ ছিল, দূরত্ব বেড়ে গিয়েছিল। জি, ওইটা তো এক ধরনের ছিল স্যারের সাথে আমার, কিন্তু আমি এত বছর পাপেট নিয়ে কাজ করেই যাচ্ছি, এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যখন যেতে পারলাম এবং ওখানে সাকসেসফুলি আমরা শো করলাম, স্যার আসলে এত দূর জেদ করে ঢাকা পাপেট থিয়েটার কিংবা মুক্তদের দল যেতে পারবে, এটা স্যার ওইভাবে হয়তো কোনোদিন ভাবতে পারিনি। যখন আমরা পৌঁছে গেলাম এবং শো করলাম, স্যার আমাদের শো দেখে খুব প্রশংসা করলো, মানে আশীর্বাদ করার মতো আমাদের সবাইকে স্যার ওই সময় আশীর্বাদ করলেন আর কি আমাদের শো দেখে, এবং বললো আমার দলের খুব প্রশংসা করলো, তোমাদের দলটা খুব সুন্দর। আমরা থাইল্যান্ডে যে 6 দিন আমরা ওয়ার্কিং ডে ছিল, কাজ করতাম, প্রত্যেক দিন দলের সবাই এক ধরনের টি শার্ট, একবারে একদম দেখা যায় যে এরা ঢাকা পাপেট থিয়েটার। আমাদের ওরকম ইয়ে ছিল, এবং স্যার দেখতো, প্রত্যেকটা টিম দেখতো। হ্যাঁ, আমরা সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। মুক্ত, আপনি যদি বলতেন যে এই প্রথমে হচ্ছে যে আসলে কতটা
সম্ভব? এখনো পাপেটের দলটা আপনি জানেন যে বিভিন্ন এনজিওর কাজ করে মানে এদিক দিয়ে এটাকে সার্ভাইভ করতে হয়, অথচ আসলে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার ছিল। কারণ হচ্ছে এটা মানুষের অনেক কথাগুলো বলে যেগুলো তো বড়রা হয়তো ওইভাবে শুনতে চায় না, কিন্তু বাচ্চাদের জন্য জরুরি, এবং বাচ্চাদের বিনোদের মাধ্যমে হিসেবেও পাপেট খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কি এখন কি অবস্থা আছে আসলে? কি যে পৃষ্ঠপোষকতা পাওয়া যায় এটা দিয়ে কি সম্ভব একজনের পাপেট দল চালানো? কারণ আপনার এবং জলপুতুল ছাড়া আসলে ওইভাবে তো দল দেখা যায় না পাপেটের ঢাকার মধ্যে। সম্ভব আসলে নিজেদের ব্যাপার তো। আমরা যেরকম থাইল্যান্ডে যে বিভিন্ন জায়গায় যে কিংবা বিভিন্ন কাজ করতে করতে আমাদের মনে হয়েছে যে মার্কেটটা তো আমরাই তৈরি করতে পারি, আমাদের কেন এর কাছে ওর কাছে যাওয়া লাগবে। আমাদের মার্কেটটা কি আমাদের দেশে, আমি অনেকের সাথে শেয়ার করি বিভিন্ন কিছু, তো যে আমাদের দেশে নাকি খেলনার মার্কেট প্রতি মাসে মান্থলি 200 কোটি টাকা, খেলনা টয় মার্কেট আমাদের দেশে, বাংলাদেশে টয়ের মার্কেট প্রতি মাসে 200 কোটি টাকা। তা যেরকম আমরা একসময় চিন্তা করলাম সক্স পাপেট, যেটা হ্যান্ড পাপেট, গ্লাভস পাপেট, বিভিন্ন কিছু বলে, এইগুলো আমরা পরীক্ষামূলক বানানো শুরু করলাম এবং আমরা যেখানেই নিয়ে যাই কারাকারি করে যাই। এইটা আমরা যখন এরপরে আমরা একটু বানানো শুরু করলাম, এখন আমরা যেরকম একটা ঘর ভাড়া করে আমরা সক্স পাপেট বানাই, আমাদের কোভিড এর জন্য কার্যক্রম অফ আছে, আমরা যা বানাই আমাদের বিক্রি হয়ে যায়, কয়েকটা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নেয় এবং আমরা বিভিন্ন জায়গায় শুরু করছি। এবং এই সক্স পাপেট নিয়ে আমরা স্কুল পাপেট ওয়ার্কশপ শুরু করব, যে প্রি স্কুল এবং 2-3 পর্যন্ত বাচ্চাদের একটা পাপেট চালনা এবং কণ্ঠ দেওয়ার উপর আমরা ফ্রি ওয়ার্কশপ স্কুলে যে 2 দিন 3 দিনে। বিদেশে কিন্তু সাইকিয়াট্রিস্টরা অনেক সময় বাচ্চারা অনেক কথা বলতে চায় না, এবং আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন, কারণ আমার অভিজ্ঞতা অনেকটা ইন্টারেক্টিভ, আপনাদেরটা যেমন স্টেজ শো, আমার সাথে অনেক সময় আপনি জানেন যে অনেক সময় বাচ্চাদের সাথে 1-to-1 কথাবার্তা হয়, তো অনেক সময় কিন্তু অনেক কথা বাচ্চারা তার বাবা মাকে বলতে পারে, ওরা কিন্তু পাপেটকে তার বন্ধু হিসেবে বলে দেয়, এবং এই জন্য সাইকিয়াট্রিস্ট অনেক সময় পাপেট ইউজ করে, অনেক জায়গাতেই পাপেট দিয়ে ওই কমিউনিকেশন করার চেষ্টা করা হয় বাচ্চাদের সাথে। তো আমার মনে হয় এখানে বাবা মারও একটু দায়িত্ববোধের জায়গা আছে, যে তারা যদি তার মধ্যে আসলে আমাদের যে প্রি স্কুল গুলো আছে, যে 1-2 নার্সারি কেজি, এইসব বাচ্চাদের ব্যাগে একটা করে পাপেট থাকতেই পারে। ও হলো রাইম বলবে, গল্প করবে, যখন পাপেট দিয়েই করুক না, ও ভোকাল চেঞ্জ করবে, সৃজনশীল হবে, পাপেটের একটা জামা পরাবে, একটু সাজাবে, একটু রং দিবে, ও পাপেটের মতো করে কথা বলবে। তো এইসব বিভিন্ন বিষয়ে যে স্কুলগুলো পাপেট, আমরা যেরকম অনেক স্কুলে কথা বলেছি এর আগে, আরো বলার কথা ছিল, কোভিড এর কারণে হচ্ছে না। তাই একটা বাচ্চা তার ব্যাগে একটা 300 টাকার একটা, আমরা যে পাপেট গুলো বানাই 300-350 টাকার দাম, এবং একটা আড়ং এর মতো জায়গায় আমাদের যোগাযোগ হয়েছে যে একটা পাপেট গিফট, সুন্দর একটা গিফট বক্স আমাদের হয়ে গেছে, যে জন্মদিনে বাবা মা কিংবা আত্মীয় স্বজন একটা পাপেট গিফট করুক না, সারা জীবন না হলে বহু বছর থাকবে ওইটা। এবং ও এইটা শুধু সাজাই রাখার জিনিস না, এইটা হলো ছবি আঁকা, নাচ গানের মতো, এটা একটা মাধ্যম সৃজনশীল কাজ করার। এইভাবে আমরা যদি আমাদের মৃত্তিকা মাল্টিমিডিয়া নামে যে আরেকটা পার্ট আছে, এটা আমরা পাপেট গুলো বানাই, আমাদের বহু রকমের পাপেট আছে। হয়তো আমরা এই সময়টা একটু অফ আছি কোভিড এর কারণে, আমরা পরবর্তীতে আমাদের পাপেট শোর সাথে সাথে এইটা আমরা রান করতে পারলে আমাদের আসলে অনেক কিছুই লাগবে না, আমরা 10-12 জন পাপেট শিল্পী এই কারখানায় বেতন দিতে পারবে। আর আসলে শেষ ছিল মুক্ত বিষয় হচ্ছে, আপনার কিছু খুব পছন্দের, এতদিন ধরে পাপেটের কাজ করলেন, অনেক স্মৃতি আসে, আপনার পছন্দের স্মৃতি কি? আর তার আগে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কখন কি আপনার পাপেটের প্রতি হিংসা হয়েছে যে আপনি তো পুরোপুরি পর্দার পিছনে কাজ করেন? তো পাপেটিয়ারদের নাম কিন্তু অতটা হয় না যত না পাপেট শোটার নাম হয় এবং পাপেটের চরিত্রের নাম হয়। একটা সিনেমার ক্ষেত্রে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফারদের নাম হয়ে যায়, কিন্তু পাপেট শোতে কিন্তু পাপেটিয়ারের নাম অতটা আসে না, তার শোটার নাম বেশি বিখ্যাত হয়, তার পাপেটটা বেশি বিখ্যাত হয়। আপনি কখনো মনে হয়েছে একটু মানে একটুখানি কি বলে রিগ্রেট ফিল করছেন যে আমি সব কাজ করছি কিন্তু নামটা আসলে আমার শোটার হচ্ছে, আমার পাপেটটার হচ্ছে, আমাকে কেউ চিনছে না? যেইটা ভাই, যে নামের জন্য যারা আসলে কাজ করতে চায় তাদের কতটুকু নাম হয় জানি না। পৃথিবীতে অনেক বড় মানুষ নিজেকে অন্য নামে, নিজের নামই প্রকাশ না করে কাজ করে গেছে। সময়, সভ্যতা,
এগুলো তাদের খুঁজে নিয়েছে। পাপেট হলো বহু কয়জনকে আমরা চিনি, পৃথিবীর বড় পাপেট শিল্পী জিম হ্যানসনকে কয়জন চেনে, কিন্তু তার কাজ কে চেনে? আমাদের এখানে পাপেট শিল্পী আমাদের অনেক ছেলে মেয়েরা কাজ করতে আসে, যারা শেষে বলে যে পাপেট করলে তো আমাকেই দর্শকরা দেখবে না। তা দর্শকদের দেখানোর দরকার নেই তো, আমার কাজটা দেখলেই তো এক ধরনের হয়। এইটা নিয়ে আমরা বড় হয়ে যাচ্ছে। আসলে আমরা একটা কাজ করি এক ধরনের ভালোবাসার জায়গা থেকে। শিল্পীর থেকে শিল্পকে বেশি গুরুত্ব দিতে হবে, এটা আসলে হয়তো আজকালকার মানুষ আপনার সাথে অতটা এগ্রি করছে না। আর সেটি যদি আপনি, আমাদের সময় শেষ আসলে প্রায়, আপনার কিছু ভালো স্মৃতিগুলো যদি বলতেন, কারণ এত বাচ্চাদের সাথে কাজ করেছে এবং বাচ্চারা তো তারা যখন দেয় তারা উজাড় করে দেয়, তারা আপনাকে মানে কিছু মনের ভিতরে রেখে কথা বলবে না, তারা সবকিছু বল দিবে আপনাকে। তারপরে যদি কিছু ভালো স্মৃতিগুলো আমাদের বলতেন। আসলে সমস্ত জীবনটাই একটা সুখ দুঃখের স্মৃতি, তো বিশাল ভালো স্মৃতি যেটা যে এখনো ঢাকা পাপেট থিয়েটার 2000 সালে যে শুরু করে 2017 থেকে এই পর্যন্ত চালাচ্ছি, চলছে দলটা আমাদের কিছু কর্মীদের জন্য। এই মাঝে মাঝে সুখ দুঃখের অনেক বড় বড় স্মৃতি হয়ে যায়, যে আমরা আসলে অনেক বড় স্মৃতি যে থাইল্যান্ড যাওয়ার সময়, একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাওয়ার সময় বিমান ভাড়া নিজেদের দেওয়া লাগে, আপ ডাউন বিমান ভাড়া। এই সময় আমরা এত টাকা কোথায় পাবো? আমাদের নিজেদের দলের এরকম আছে যে পাসপোর্ট করার টাকা নেই দলের সদস্যদের। তখন আমরা কি যেতে, শেষ পর্যন্ত সবকিছু হওয়ার পর যেতে পারবো না এরকম হয়ে গেল। তখন সবকিছু যে নূর ভাইরে যে ধরলাম, নূর ভাই আমাদের একটা কিছু করতে হবে। উনি মানে প্রথমে বললো দেখি কি করা যায়, পরে কয়দিন পরে জানলাম উনি আমাদের 2 লাখ টাকার একটা অনুদান দিয়েছে। এবং পাহানি আমাদের 50,000 টাকার একটা অনুদান দিয়েছে। আমাদের ফেস্টিভ্যালে আমাদের 6 লাখ টাকা খরচ। ঢাকা পাপেট থিয়েটার যে ফেস্টিভ্যাল করে 5 থেকে 6 লাখ টাকা, আমরা এত টাকা পাবো কি? টিকিট বিক্রি হয় 2.5 লাখ 3 লাখ টাকার, বাকি টাকা কোথাতে? আমাদের পারিশ্রমিক বাদ দিয়ে, আমরা প্রায় 15-16 জন 3 মাস ধরে কাজ করি, এর পারিশ্রমিক বাদ দিয়ে আমাদের খরচ 5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা। নূর ভাই প্রথমবার আমাদের 2.5 লাখ টাকা। আমরা যদি আপনার বাচ্চাদের সাথে স্মৃতি শুনতে পারি, বাচ্চাদের সাথে কি কোনো স্মৃতি আছে ভালোবাসার, পছন্দের? মানে ওইভাবে আসলে বাচ্চাদের সাথে স্মৃতি কি, যে পাপেট শো করার পরে আমরা যখন সামনে যাই, যে আমরা স্টেজের সামনে যে বলি যে মানে ছোটদের ডাকি, তোমরা কি পাপেটের সাথে ছবি তুলতে চাও? তাহলে আসো। এবং এই সেশনটা শেষ হয় না, বাচ্চারা আর যেতে চায় না, এবং বাচ্চারা চায় যে সে পাপেটটা তার বাড়ি নিয়ে যাবে। এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের দর্শকরা যে আসে, তাদের আমরা প্রাণ ভরে একটা আনন্দ দিতে পারি। এবং অনেক রকমের আমরা সাক্ষাৎকারগুলো ভিডিওতে রাখি, এবং বিভিন্ন টেলিভিশন আমাদের এই প্রোগ্রামগুলো কভার করেছে, যেটা হলো আমাদের দর্শকরা আমাদের শোগুলো এই পর্যন্ত আমাদের মনে হয়েছে যে আমরা যে জায়গাটায় যেতে চেয়েছি দর্শকদের আনন্দ দেওয়ার, ওই জায়গাটায় পেরেছি। এবং আমার আসলে শেষ কথা একটা জিনিস, যে একটা জীবনে অনেক কিছু হয়তো করতে পারবো না। আমরা 6 ধরনের পাপেট নিয়ে এখন পর্যন্ত কাজ করছি: রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, মাপেট, টেবিল পাপেট, এই ধরনের 6 ধরনের পাপেট নিয়ে কাজ করি। কিন্তু এখনো আমরা মূল কাজটা ঢাকা পাপেট থিয়েটার কিংবা আমাদের দল দর্শকদের জন্য এবং সুন্দর একটা দল গঠন করার জন্য কাজ করে যাচ্ছি, দর্শক তৈরি করা এবং একটা সুন্দর পাপেট দল গঠন করার জন্য। আমরা আসলে শুনলাম মুক্ত ভাইয়ের কাহিনী, এবং যেখানে তার শৈশবের যে তার স্মৃতিগুলো এবং শৈশবের যে এক্সপিরিয়েন্স উনি পেয়েছিলেন চারুপীঠ থেকে, ওটার সাথে সাথে তার শুনলাম তার কিভাবে তার গুরুর সাথে থেকে উনি শিখলেন, এবং তারপর কিভাবে উনি নিজের কাজগুলো করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট নিজের কাজগুলো করার জন্য আলাদা হলেন, এবং অবশেষে সেটা তিনি অনেকাংশে করতে পেরেছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন। এবং কিভাবে উনি তার শিল্পীর থেকে শিল্পটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার মনে হয় যদি ভবিষ্যতে কেউ পাপেটের দিকে আগান, তার এখান থেকে বেশ কিছু জিনিসপত্র শেখার আছে। যার সময় আমরা শুধু নামটার পিছনে ছুটি, কিন্তু ভালোবাসাটা, ওই নামের পিছনে ছুটতে ভালোবাসাটা শিল্পের প্রতি কমে যায়। তখন আসলে দুই দিক দিয়েই ক্ষতি হয়, আমার শিল্পী পরিচয়টাও ক্ষতি হয়, শিল্পটাও ক্ষতি হয়।
ধন্যবাদ মুক্ত ভাই থাকার জন্য। আমরা তাহলে এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ এই আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য।